ঠিক আছে। তো এতদিনে আমরা যা যা শিখছি সেগুলো মূলত ছিল একটা স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে যে একটা কঙ্কাল বডি, অথবা আমরা বলতে পারি যে একটা বিল্ডিং এর আর্কিটেক্ট পার্টগুলা, মানে ভেতরের রডটা, এইটা আমরা তৈরি করছিলাম। এখন আমরা চাচ্ছিলাম যে এটা ঠিক আছে, ফাইন, আমরা ভেতরের কঙ্কালটা তৈরি করে ফেলছি। এখন আমরা চাই যে আমাদের যে সুন্দর ত্বক আছে, এই যে বডি ফিগার আছে, এই জিনিসটা আমরা এখন বিল্ড আপ করতে চাই। মানে ওইটার মধ্যে একটু ডিজাইন নিয়ে আসতে চাই, ওই লেখাগুলার একটু কালারফুল করতে চাই। অনেকেরই কোশ্চেন ছিল না যে ভাই এই কালার, এইটাকে আমি কি অন্য কালার করতে পারবো না? ওই যে মার্কটা আছে যেটা ইয়েলো কালারের থাকে, সেটাকে আমি রেড কালার করতে পারবো না? আমার এটা এতটুকু আছে, এটাকে বড় করতে পারবো না? এটা এই যে ছোট আছে, ওকে কি বড় করতে পারবো না? ইমেজটা যে আছে, ইমেজটা তো আমি মিডিলে নিয়ে আসতে পারি না, মিডিলে কি নিয়ে আসতে পারবো? এটাকে বড় বা ছোট কি করতে পারবো? এটা কি সাইডে সরাতে পারবো কিনা? এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা মূলত এখন থেকে কাজ করবো। হ্যাঁ, এখন থেকে আমরা প্রফেশনাল ওয়েতে কাজ করবো। ওকে, ঠিক। মানে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা প্রফেশনালের দিকে যাচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে, প্রথম কাজ কি? সবার প্রথম কাজ এটাই, আমারও প্রথম কাজ এটা, আপনাদেরও প্রথম কাজ এটা। সেটা হচ্ছে এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেওয়া, নাম হচ্ছে ক্লাস 3। এবার এখানে এসে এবার আমরা কি করব, এখান থেকে একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করব, নাম রাখবো ইমেজেস। ইমেজেস এন্ড দেন এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করব, নাম রাখবো ইন্ডেক্স এইচটিএমএল। index.html। এবার এখান থেকে পরেরটুকু কেটে দিয়ে ইন্টার দিয়ে পারমিশন দিয়ে দিলাম, ওকে, ফাইন হয়ে গেল। এবার রাইট বাটন প্রেস করে এডিট উইথ নোটপ্যাড প্লাস। এবার আমরা আরেকটা নতুন সিস্টেম শিখি, সেটা হচ্ছে আমরা চাচ্ছিলাম যে আমার ফোল্ডারটা যেন এইখানে শো করে। বারে বারে ওইখান থেকে দেখে আসা, কারণ অনেকগুলো আরো ফাইল হইতে পারে, সেক্ষেত্রে ঝামেলা। তো আমরা সেই কাজটা এখন করব, যে আমাদের ফোল্ডারটা আমাদের মেইন পেজ থেকে দেখা যাবে। কি বললাম? যে আমাদের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আমাদের মেইন পেজ থেকে দেখা যাবে, মানে আমাদের যেখানে লিখবো সেখানে আমাদের ফোল্ডারটা দেখা যাবে। তো এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমি এটা কেটেও দিতে পারি, রাখতে পারি, সমস্যা নেই, আমি কেটে দিলাম। এখান থেকে দেখেন আমাদের ফোল্ডার নামে একটা অপশন আছে। এখান থেকে আমরা যদি দেখি, এই যে ফোল্ডার নামে একটা অপশন আছে, ফোল্ডার অ্যাজ ওয়ার্ক স্পেস আছে না? এই যে ফোল্ডার চিহ্নটা, এই চিহ্নের উপর একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে একটা ইন্টারফেস চলে আসছে। এটা যদি আমাদের আগের কাজ, তো এটা আছে, আমরা কেটে দিই, এখানে আমরা নিয়ে আসবো। তাহলে প্রথম কাজ কি? এই ফোল্ডারের উপর একটা ক্লিক ক্লিক করা, ক্লিক করলে এখানে আমরা একটা ইন্টারফেস পাবো। এখন আমরা যে ফোল্ডারটা নিয়ে কাজ করতেছি, যে ফোল্ডারটা নিয়ে কাজ করতেছি, সেই ফোল্ডারটা এখানে নিয়ে আসবো। যেমন আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম, এটাকে ধরে নিয়ে এসে আমরা এখানে আসবো, এসে এখানে রেখে, এই যে হয়ে গেল না? জি। এবারে এইচটিএমএলটা এখান থেকে দেখতে পারবো। আবার যদি ইমেজেস এর মধ্যে ইমেজ থাকে, তাহলে সেই ইমেজগুলো আমরা দেখতে পারবো, ছবিগুলো দেখতে পারবো। আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, ক্লাস এখন 1 এর আমার ভিতরে আছে। এই অনের ভিতরে আমরা একটা ইমেজ নিয়ে আসি। যারা এই যে কোর পার্ট গুলা ভালো মতো শিখলেন বা ভালো মতো কাজগুলা করলেন, এরা বেশি না 5 থেকে 7টা ক্লাস একটু সুন্দরভাবে করেন, এটার উপর একটা নেশা চলে আসবে, ভাই ইমেজ দেখবেন নিয়ে তখন। একটা কোশ্চেন ছিল। জি, ইমেজের রেজুলেশন, যে আমি যখন ইমেজটা অ্যাড করছি তখন রেজুলেশনটা যখন খুব বেশি থাকে তখন আপনার টোটাল স্ক্রিন ধরে আসে, যেরকম আমরা হ্যাঁ, ওটাই তো যেমন। বললাম যে আমরা এখন থেকে যে সিস্টেমটা শিখবো সেটা দিয়ে আমরা ইমেজকে ছোটও করতে পারবো, বড়ও করতে পারবো। ওরা চাইলে মিডিলেও নিতে পারবো, সাইডেও নিতে পারবো, যেখানে মন চায় সেখানে সে কাজ করতে পারবো। ওই রেজলিউশনটা কন্ট্রোলও করতে পারবো। ঠিক আছে, আবার এতটুকু জায়গা আছে, আমি একটু দেখাই। ধরেন আমার স্পেস আছে, ধরেন এইটুকু, এইটুকু আমার স্পেস আছে, বা এইটুকু আমার স্পেস আছে। আমি চাইলে এই স্পেস টুকুর মধ্যে আমার ফুল ইমেজটা এর ভিতর রাখতে পারবো। আবার এইটুকুর মধ্যে আমরা ফুল ইমেজটা রাখতে পারবো, কোনো ফাটবে না, কোনো কেটে যাবে না, কোনো দিকে যাবে না, এইটুকুর মধ্যে সে অ্যাডজাস্ট করে দেবে। এমন সিস্টেম আমরা তৈরি করতে পারবো। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই একটু ধৈর্য সহকারে ওয়েট করতে হবে, আসবে, ওই সময়টা আসবেই। আপনি আজকে যেটা লিখতেছেন বা যেটা বুঝতেছেন, ওই জিনিসটা আসবেই, হয়তো 1 দিন বা 2 দিন পরে আসবে, কিন্তু আসবেই। বোঝা গেছে? ভাই একটা কথা বলতে যাচ্ছিলাম। বলেন। জি, ওই আমি যখন বায়োডাটা করলাম প্রথম ক্লাসে, তখন এই বিষয়টা নিয়ে আমি প্রবলেমে পড়ছিলাম। তখন চিন্তা করে দেখলাম যে কি করা যায়। তখন হ্যাঁ, মানে চিন্তা করে দেখলাম যে করা যায়, এটা করি তাহলে যে ইমেজটা আছে ওইটাকে আমি এডিট করে ফেলি, মানে এডিটর দিয়ে এডিট করে ফেলি, এডিট করে ছোট করে ফেলি। তাহলে তাহলে আমার জন্য হ্যাঁ, সুবিধা হবে। তখন আমি ওইটা করে দিছি ঠিক আর কি। আছে। আপনি তো আপনার মতো করে এডিট করছেন, ফাইন, ভালো কাজ করছেন। আমরা যেহেতু এডিট করছেন, এটাও একটা সফটওয়্যারের থ্রুতে করছেন না?
বা কোনো একটা সাইডের থ্রুতে করছেন না বা না ভাইয়া, এই সফটওয়্যার। কোনো এডিটরের সফটওয়্যার না, মানে এমনি পিসিতে যেটা এডিটর থাকে ওইটা দিয়ে জাস্ট খালি বুঝলাম মানে সাইজটা বুঝলাম কমে আমি দিছি। বুঝলাম আমি বুঝলাম যে আপনি এমনি করে কেটেই করছেন, এমনি করে ক্রপ করে কেটেই করছেন, সে এমনি করেই করছেন আপনি, সমস্যা নাই। কিন্তু এটাও তো কোনো একটা সফটওয়্যার বা কোনো একটা কিছুর আন্ডারেই করছেন, তাই করেন নাই? তো সমস্যা নেই, আমরা ওই জিনিসটা নিজে কোড দিয়েই করবো। আপনি করছেন, ভালো করছেন, নিজের অ্যাডজাস্টমেন্টে যতটুকু লাগে ততটুকু করে নিচ্ছেন। আমরা সেই ক্রপটা আমাদের সাইড থেকে কোড দিয়েই বানাই ফেলবো, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে ইন্ডেক্সে আসি, আমরা ফার্স্টে এখান থেকে লিখে দিই। তো প্রথমে কথা হচ্ছে যে আমরা আজকে কি করব, আমরা আজকে মূলত করব স্টাইল। কি করব? স্টাইল করব। এখন স্টাইল করতে গেলে আমাদের কি করতে হবে? স্টাইল করতে গেলে আমাদের সিএসএস শিখতে হবে। কি শিখতে হবে? সিএসএস। সিএসএস এটা আমাদেরকে শিখতে হবে। তো সিএসএস টা আবার কি? সিএসএস এর মিনিংটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। কি বললাম? ক্যাসকেডিং স্টাইল স্টাইল শিট। এটা হচ্ছে সিএসএস, এই যে সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট, ঠিক আছে? সিএসএস। এই যে সিএসএস টা আছে, এই সিএসএস আবার লেখা যায় তিনটা ওয়েতে। কয়টা ওয়েতে? তিনটা ওয়েতে লেখা যায়। সবাই বলেন সিএসএস কয়টা ওয়েতে লেখা যায়? তিনটা ওয়েতে। হ্যাঁ, তার মধ্যে একটা হচ্ছে ইনলাইন সিএসএস। কি বললাম? ইনলাইন ইনলাইন সিএসএস। সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছে এক্সটার্নাল এক্সটার্নাল। সিএসএস। এখন ইনলাইন সিএসএস কি? তাহলে সিএসএস মানে কি বললাম? সিএসএস মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস টা কয় ভাবে লেখা যায়? তিন ভাবে লেখা যায়। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। এটাকে আমরা তুলনা করতে পারি আমাদের স্কুল ইউনিভার্সিটির টিচারদের নিয়ে, সাথে এটাকে তুলনা করতে পারি। ইনলাইন সিএসএস মানে আমার যিনি হচ্ছে ক্লাস টিচার, থাকেন একজন ক্লাস টিচার, জি, তিনি আমাদের ক্লাস টিচার। আমরা ফর এক্সাম্পল এখানে লিখে রাখছি যে ক্লাস টিচার, ক্লাস টিচার। হ্যাঁ, ইন্টারনাল মানে আমাদের ডিপার্টমেন্ট হেড। এটা কি? ডিপার্টমেন্ট হেড। আর এক্সটার্নাল মানে আমরা ওই যে দেখছি না যে বিভিন্ন সময় যখন আমরা ভাইভা দিই সেই সময় এক্সটার্নাল টিচার আছে না? জি, মানে আমরা এইটা দিলাম যে এক্সটার্নাল টিচার। এক্সটার্নাল টিচার, এক্সটার্নাল টিচার মানে বাইরের যে কোনো একটা ইউনিভার্সিটি বা যে কোনো একটা কলেজ থেকে এই টিচারটা আসবে। মানে আর ইন্টারনাল হায়ার করা, রাইট। আর ইন্টারনাল মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা আমাদের ডিপার্টমেন্টের বস, ডিপার্টমেন্টের হেড। আর ইনলাইন মানে যে ওই সাবজেক্টটা পড়াচ্ছে, তিনি ইন্টারনাল। তো এদের ভেতরে সবথেকে পাওয়ার বেশি কাজ থাকবে? অল টাইম ইনলাইনের পাওয়ার বেশি থাকবে না। গল্পটা বুঝেন কিন্তু ভালো মতো আগে, তারপর আমরা কাজে যাব। গল্পটা ভালো মতো বুঝতে পারলে আপনাদের কাজ একেবারে ইজি হয়ে যাবে, ঠিক আছে? প্রথম কাজটা হচ্ছে এই যে ইনলাইন সিএসএস। আমরা যত কিছুই করি না কেন, ক্লাস টিচার যে থাকে তার প্রায়োরিটি কিন্তু সবসময় বেশি। সে আমাদেরকে যেটা বলে আমরা কিন্তু সেটা শুনি, বা সে আমাদেরকে একটা বকা দিল মারলো আমরা কিছু মনে করি না, করি না যে মানে কলেজার স্যার, এরকম একটা বিষয় আছে। এবার আসুক আমাদের ইন্টারনাল টিচার। ইন্টারনাল টিচার একটু গম্ভীর হয় না? সে সবসময় হেড অফিসে বসে থাকে, হেড অফিসে বসে থাকে বা সে অফিস রুমে বসে থাকে, ওইখান থেকে পুরোটা কন্ট্রোল করে, তাই না? জি, ওইখান থেকে কন্ট্রোল করে। ডিপার্টমেন্ট হেড যিনি আছেন তার বহুত কাজ, অনেক কাজ। আর এক্সটার্নাল টিচার আমাদের ভাইবা নেওয়ার সময় একটু ভাব নিয়ে বিভিন্ন টিচার আছেন এসে আমাদেরকে বেশ কিছু কোশ্চিন করে, সেই কোশ্চিন গুলা উনি চেষ্টাই করে যাতে না পারে। এই চেষ্টা করে না? ওনার কাজে এরকম যে তুমি পারবা না, আমি যা কোশ্চিন করবো তুমি পারবা না, এরকম বিষয়। কিন্তু তার কাছে যদি আমরা পারি তাহলে একজন জেনুইন স্টুডেন্ট সে তখন বিলিভ করে নেয়। অরিজিনালি আমরা তখন জেনুইন স্টুডেন্ট হই যদি আমরা এক্সটার্নালের কোশ্চিন গুলোর অ্যান্সার দিতে পারি, তবে আমি একজন প্রপার স্টুডেন্ট, নাকি মানে জেনুইন স্টুডেন্ট আর কি, ভালো স্টুডেন্ট। তো এই যে গল্পটা বললাম, এই গল্পটা জাস্ট মাথার মধ্যে রেখে দেন, যখন কাজ করবো তখন দেখবেন খুব হেল্প করবে। তাহলে এটা সম্পর্কে বুঝতে পারলাম, এতক্ষণ যা গল্পটা বললাম এটা বুঝতে পারছি? তাহলে আরেকবার আমি রিভিশন দিয়ে দিই। এটা হচ্ছে সিএসএস এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। চলো এবার হচ্ছে এইটা সিএসএস লেখার নিয়ম কয়টা? তিনটা। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ইনলাইন আমাদের ক্লাস টিচার, ইন্টারনাল কে আমাদের ডিপার্টমেন্ট হেড, আর এক্সটার্নাল কে এটা হচ্ছে বাইরের কোনো একটা টিচার। হ্যাঁ, এক্সটার্নাল টিচার। তো এখন আমরা ইনলাইন মানে কি বলতেছি? ইনলাইন মানে ইনার কাজ হবে আমাদের ক্লাসরুমের মধ্যে ইনার পাওয়ার সর্বোচ্চ পাওয়ার, তাই না? ডিপার্টমেন্ট হেডের কি কাজ? সে অফিস রুমে বসে কাজ করবে, সে হেড অফিসে বসে কাজ করবে। আর এক্সটার্নালের কাজ কি? সে বাইরের থেকে আসবে,
এবার আমরা এই তিনটা দেওয়ার সিস্টেম শিখবো, তিনটা কিভাবে কাজ করে সেগুলো শিখবো। ওকে, তো এটা আমরা কেটে দিলাম। এবার আমরা আমাদের HTML কোড করি। আর HTML-টা হচ্ছে আমাদের মেইন স্কুল, মানে এইটা ছাড়া তো আবার কোনো কিছু হবে না। ও আসবেটা কোথায়? না। তো আমরা মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত দিলাম। এবার কি করব? এটা হেড লিখবো, হেডটারে আমরা ক্লোজ করে দিলাম। এবার আমরা এই হেডের ভেতরে কি দেব? কপাল দেব। কপালের নাম কি? টাইটেল। টাইটেল। ভেরি গুড। এবার এখান থেকে আমরা টাইটেল লিখলাম, টাইটেলটারে ক্লোজ করে দিলাম। এবার এখানে আমরা লিখলাম যে আমাদের ক্লাস 3। 3। এবার আমরা এখানে আসলাম, এসে এবার এখানে লিখলাম বডি। বডিটারে এখান থেকে ক্লোজ করে দিলাম। টাইটেল বলে ভুল গেছে স্যার। টাইটেল কি হয়েছে? ঠিক না আছে বলুন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো। এবার এই বডির ভেতরে আমরা একটা কোড লিখি H1। ওকে, আমরা তো জানি যে এটা দুনিয়ার সবচেয়ে বড় ট্যাগ, তাই জানে না? জি আল্লাহ। টাইটেল ওয়ান ঠিক লিখলাম, লিখে আছে। বড় হাতের এটা তো সেভ দিলাম। সেভ দিয়ে এবার আমরা আমাদের সাইটটা একটু রান করি। রান করে আমরা দেখতে পারবো, এই যে রান করে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা চলে আসছে, তাই আসে নাই? আসছে। এবার আসুক আমাদের সিএসএস লেখার পার্টটা আমরা এখন শিখবো। কি শিখবো? সিএসএস লেখার পার্টটা আমরা লেখা। শিখবো। হ্যাঁ। ঠিক আছে, আমরা এখন কি করবো? সিএসএস লেখার পার্টটা শিখবো। তো প্রথমে আমাদের কি ছিল? ক্যাসকেডিং স্টাইল শীট। এটা আমাদের এখন লিখতে হবে। তাহলে লেখার নিয়ম কয়টা ছিল? তিনটা নিয়ম ছিল। তিনটা। প্রথমটা কি ছিল? ইনলাইন সিএসএস ছিল। ইনলাইন। তো এই ইনলাইন সিএসএস মানে আমরা কি বলছিলাম? এটা আমাদের ক্লাস টিচার, তাই না? হ্যাঁ। তো ইনলাইন সিএসএস যেহেতু ক্লাস টিচার, তাহলে এইটা আমরা ধরে নিব যে এটা আমাদের সেই ক্লাসরুম। তাহলে সে কাজ করবে কোথায়? এই লাইনের ভেতরে কাজ করবে, মানে এই ক্লাসরুমের ভেতরে কাজ করবে, সে এর বাইরে যাবে না। সে কি করবে? এই লাইনের ভেতরে কাজ করবে। তার মানে আমরা ইনলাইন সিএসএস মানে কি বুঝতেছি? যে ইনলাইন সিএসএস টা কাজ করবে সবসময় এই ট্যাগের ভেতরে, হ্যাঁ লাইনের ভেতরে কাজ করবে। এটা লাইনের বাইরে কাজ করার কোনো সুযোগ নাই। তাহলে ইনলাইন সিএসএস কাজ করে লাইনের ভেতরে। আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি এটার নামই ইনলাইন, তার মানে লাইনের ভেতর কাজ করা, তাই না? তো আমরা যেহেতু করতে যাচ্ছি স্টাইল, তো এই জন্য আমরা এখানে লিখে দেবো স্টাইল। কি লিখলাম? স্টাইল। স্টাইল ইকুয়াল ডাবল Style. কোটেশন। আমি বলেছি যে এখানে আমরা যত অ্যাট্রিবিউট দিব না কেন সেটা লেখার সিস্টেমটাই এমন, তাই বলছে না? জি জি। এবার আমরা চাচ্ছিলাম যে এটার কালার করব। আমরা কি চাচ্ছি? কালার চাচ্ছি, যে কালারটা হবে রেড কালার। এতদিনও তো আমরা কোনো কালার দিতে পারি নাই, পারছি? পারি নাই কিন্তু। না। তো আজকে আমরা সেই কালারটা দেওয়া শিখবো, যে কিভাবে এটার কালার দেয়। তো কালার কি করব আমরা? এখানে দেবো কালার রেড। তাহলে আমরা লিখে দিই
হ্যালো জি ভাই, হ্যালো শুনতে পাওয়া যাচ্ছে। আচ্ছা আমার হ্যাঁ, আমার নেট ড্রপ করছিল ভাই, নেট ড্রপ করছিল। আচ্ছা। তখন নেট চলে গেছিল বুঝছেন, পরে ঠিক করে দিয়ে আসলাম এখানে। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখি, প্রথমে আমরা কি লিখলাম, স্টাইল লিখলাম, স্টাইলের পরে কি লিখছি, ভাই দেখা যাচ্ছে না, হয় নাই স্ক্রিন ভাই। নাই। স্ক্রিন শেয়ার নাই। না না, এবার দেখেন তো দেখা যায় কিনা। হ্যাঁ আসছে, আসছে ভাই। দেখা যায় এখন? জি আসছে। এখন দেখা যাবে। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা এবার দেখি, তো এখান থেকে এই যে প্রথমে যে আমরা লিখলাম যে স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, এই যে পুরো পার্টটুকু লিখলাম, এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। এটা কি, এটা আমাদের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, এটা আমাদের অ্যাট্রিবিউট। আর এখানে যে আমরা কালার লিখলাম একটা সেকশন, আর একটা সেকশন রেড লিখলাম, মাঝখানে একটা সেমিকোলন দিছি, আবার এখানে একটা কি বলে সেমিকোলন দিছি, আর মাঝখানে আমরা ওই কি বলে কোলন দিছি। তো কোলন সেমিকোলনের মাঝখানে কি আছে, কোনটার কাজ কি, এই জিনিসগুলো আমাদের এখন ফলো করতে হবে, আমাদের জানতে হবে। প্রথমে আমরা এই করি, এই যে কালার লেখাটা আছে না, কালার, এই কালারটার নাম কি, এই এই যে আমরা কালার Style. দিছি, এই কালারটা মূলত আমাদের প্রপার্টি। এই কালারটা আমাদের কি, রেকর্ডিং Property. নিয়ে নেই কষ্ট করে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। record হচ্ছে। এটা আমাদের প্রপার্টি, কালারটা কি আমাদের প্রপার্টি। আর এইটা যে আমরা দিচ্ছি, এটা হচ্ছে সেই প্রপার্টির ভ্যালু। প্রপার্টির কি ভ্যালু। 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 তাহলে আমরা প্রপার্টি কোনটা বুঝলাম, এই যে কালারটা আছে, কালারটা আমাদের প্রপার্টি। আর এই যে আমরা কি করব, সেটা হচ্ছে আমাদের ভ্যালু। মনে থাকবে, ভ্যালু। জি। টোটাল যে পার্টটা আছে, যে স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, এই পুরো সেকশনটার নাম হচ্ছে অ্যাট্রিবিউট। মানে এইটা হচ্ছে Attribute. অ্যাট্রিবিউট, এইটা মূলত আমাদের অ্যাট্রিবিউট। যেরকম আমরা ওই টাইপ লিখছিলাম না, টাইপ লিখছিলাম ইকুয়াল ডাবল কোটেশন, ওই টাইপটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট। এই সেকশনটা হচ্ছে Attribute. আমাদের অ্যাট্রিবিউট, ঠিক আছে। এরকম স্টাইল লিখি আর অন্য যাই লিখি না কেন, সেগুলো আমাদের অ্যাট্রিবিউট হবে। আর যখন ইকুয়াল ডাবল কোটেশন দেবো, এই কোটেশন দেওয়ার ভেতরে যে কাজটা, সেটা হচ্ছে প্রপার্টি। এইটাকে আইডেন্টিফাই করবে মূলত এই সেমিকোলনটা দিয়ে, আর শেষ করবে হচ্ছে সেমিকোলন দিয়ে। আমরা যেমন কোনো সেন্টেন্স যখন শেষ করি, তখন একটা ফুল স্টপ দিই না, এখানে বুঝবো যে কোনো অ্যাট্রিবিউটের প্রপার্টি যদি আমরা শেষ করি, কোনো প্রপার্টিকে শেষ করি, তাহলে সেক্ষেত্রে আমরা সেমিকোলন ইউজ করব, ঠিক আছে। জি। এমনিতে আমরা ফুল স্টপ ইউজ করি, এখানে আমরা কি ইউজ করব, সেমিকোলন ইউজ করব। আর এখানে যে প্রথম অংশটুকু, এই প্রথম অংশটুকুর কাজ হচ্ছে এটা কি প্রপার্টির হবে, আর পরেরটা হচ্ছে ওই প্রপার্টির ভ্যালু। যেমন বলে যে আপনার ওজন কত, তাহলে এখানে ওজন আসবে। যে ওয়েট, আপনার ওয়েট কত আছে, Weight. সেই ওয়েটটা ধরেন ধরেন আছে যে আপনার ওয়েট ধরেন 80 কেজি, তাহলে 80 কেজি, তাহলে এই ওয়েটটা হচ্ছে আপনার প্রপার্টি, আর এই Property. 80টা হচ্ছে আপনার ভ্যালু, ভ্যালু। ঠিক আছে। আবার যদি বলে যে আপনার নাম কি, আমার নাম নয়ন, তাহলে নাম যেটা আছে, নামটা কি হবে, এই নামটা হবে হচ্ছে প্রপার্টি। আর আমার Property. নাম যে নয়ন বললাম, এটা কি হবে, এটা ভ্যালু। হবে ভ্যালু। তার মানে ভ্যালু হচ্ছে ওই জিনিসটা নির্দিষ্ট একটা অংশ, মানে ওইটা কি জাতের সেই জিনিসটা। আর এইটা যেটা প্রপার্টি আছে, প্রপার্টিটা হচ্ছে আপনি কি করবেন, কি চাচ্ছেন সেই জিনিসটা। ক্লিয়ার বিষয়টা? জি। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা সবাই একটু ক্লিয়ার হয়ে নেবেন, হ্যাঁ। ওকে, তো আমরা এটা দেওয়ার পরে এখন একটা সেভ দিব। সেভ দিয়ে আমরা যদি আমাদের সাইটটাকে একটু রান করি, আমরা দেখতে পারবো এখন সাইট তো রান করাই আছে মেবি। এবার এখান থেকে রিলোড দিই, রেড কালার হয়েছে না? জি ভাই। ফর দ্য ফার্স্ট টাইম আমরা আমাদের সাইটটাকে একটু কালারফুল দেখলাম, তাই না? তো এখান থেকে আমরা যে রেড কালারটা দিচ্ছি, এখন চাচ্ছিলাম যে একটু বড় হবে। এবার তো অনেকে কোশ্চেন করে বসবে যে ভাই আপনি তো বলছিলেন এই যে দুনিয়ার সবচেয়ে বড় ট্যাগ, এর থেকে বড় আবার কেমনে করবো। এখন আমরা
এর থেকে অনেক বড় করতে পারবো, যত বড় খুশি তত বড় করতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে, এই যে একটা প্রপার্টি আমরা শেষ করছি, এটা কি করলাম, একটা প্রপার্টি শেষ করলাম। হ্যাঁ, একটা প্রপার্টি শেষ করার পরে আবার এখানে আমরা আরেকটা প্রপার্টি লিখবো ওই সেমিকোলনের পরে। আমরা এখন লিখবো এটা যেহেতু বড় করব, তাহলে কি বড় করব, ফন্ট গুলোকে বড় করব। তাহলে লিখবো ফন্ট সাইজ। ফন্ট সাইজ লিখে দিলাম, দেন 50 পিক্সেল। এখন এই যে পিক্সেল জিনিসটা কি, 50টা, এই 50 পিক্সেলটা একটা ভ্যালু, এটা তো বুঝতেই পারতেছি তাই না? জি জি এখন এই যে পিক্সেল দিলাম, পিক্সেলটা মূলত একটা একক, একটা গণনার একটা একক। আমাদের এই যে মনিটরটা আছে না, এই মনিটরটা আপনি একটু জুম করলে দেখতে পারবেন যে এইখানে একটা দাগ 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 এরকম দাগ দেওয়া থাকে, একটা বর্ডার বর্ডার দেওয়া থাকে। এই প্রত্যেকটা বর্ডারে এক একটা পিক্সেল। আমরা বলি না যে আমার পিসিটা হয়তো 2200 পিক্সেলের, আমার পিসিটা 4100 পিক্সেলের, 1900 পিক্সেলের, এমন বলে না? ওই যে অমনটা জি। বলতেছে, তার মানে ওর পিসিটা, ওর মনিটরটা এত পিক্সেল, মানে অতগুলো দাগ আছে এখানে, বুঝতে পারছেন? আমরা বিভিন্ন জি জি ছবি যখন জুম করি, মানে এক্সট্রিম লেভেলে যখন জুম করি, তখন দেখতে পাই যে ফেটে যায় যখন, তখন একটা বক্সের মতো আসে, তাই আছে না? ওই বক্সগুলো এক একটা পিক্সেল। হ্যাঁ, ওই বক্সগুলো এক একটা পিক্সেল, বুঝা গেছে? জি জি বুঝতে পারছি। এই যে আমরা এখন ফন্ট সাইজটা বড় করে দিলাম, তার মানে আমরা আরেকটা কথা মিথ্যা প্রমাণ করলাম যে দুনিয়ার সব থেকে বড় ট্যাগ H1 হলেও আমরা তাদের চাইলেই হাতুড়ি পিটা করে বড় করতে পারি, তাই না? হাতুড়ি দিয়ে মাইরে বড় করে জি দিলাম, এই যে বড় হয়ে গেছে কিন্তু, দেখেন অনেক বড় হয়ে গেছে না? জি আমরা আমরা একই ভাবে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, বুঝতে পারতেছেন তো সবাই? জি বুঝতেছি ভাই। জি জি এখন বলেন যে এই ক্লাসটা যদি আমি প্রথম ক্লাসে নিতাম, তাহলে কি কিছু বুঝতে পারতেন? না স্যার, ভাই প্রত্যেকটার একটা জন্য একটা কোশ্চেন নির্দিষ্ট ছিল সময় আছে। হ্যাঁ বলেন। ভাই, আমরা তো H1 ট্যাগের জন্য 50 পিক্সেল করলাম, এখন যদি আমরা H2 ট্যাগ দিই তাহলে কি আসলে এইটা কি সাইজটা কি সেম হবে না ডিফারেন্ট হবে? কারণ H2 তো H1 থেকে ছোট। হ্যাঁ, ওইটা তো থাকবে আপনার কাজ, ওটা আমি দেখাই দিচ্ছি। ভাই আমরা 50 তো ধরলাম ভেবে বুঝেন না কেন, যা দিবেন তাই H2 আসবে। H2 না, এইভাবে আমরা কথা না বলি, একজন বুঝবে না সেটা বোঝাই দেবো, এটাই কাজ, এভাবে না বলি। আচ্ছা, এখান থেকে আমরা H2 না, H2 কাজ করবে না আপনি, আমি H6 দিয়ে বোঝাই। হ্যাঁ, তো H6 কে আমরা বড় করতে পারি কিনা, তাহলে তো সকল সমস্যার সমাধান হবে নাকি? জি, 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 জি। তো আমরা সেম জিনিসে দিলাম, H6 এ দিলাম। এবার যদি আমরা একটু এখান থেকে রিলোড দিই, কি দেখতে পাচ্ছি, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। কোনো ডিফারেন্স আছে? নরমালি এইটা দেখে কেউ বলতে পারবে যে কোনটা H1 কোনটা H6? না ভাই, এটা বলতে পারবে না, এটাই জানার ছিল। হ্যাঁ, আপনারা একটা জিনিস আমি বলছিলাম প্রথম ক্লাসে যে আমাদের 5 থেকে 6টা ট্যাগ লাগবে ফুল একটা ওয়েবসাইট বিল্ড করতে। এখন বিশ্বাস হয়? আরো জানো কারণ আমি কোন ট্যাগ লিখছি এটা কিন্তু ধরা যাচ্ছে না, ধরা যাচ্ছে না। ওকে, এবার আমরা প্যারাগ্রাফের বিষয়ে আসি। এটা কি শুধু H1 এর ক্ষেত্রেই হয়, প্যারাগ্রাফে হয় না? ভাই এখানে একটা কথা ছিল ভাই। একটা কথা বলবেন, বলেন। এখন কথাটা হচ্ছে কি, মানে আমার তো তাহলে হেডিং আছে 1 থেকে 6টা, আমি তাহলে যদি H1 এ কি তো পিক্সেল ছোট বড় করে ইউজ করতে পারি, তাহলে হেডিং 6 নাম্বার আমার দরকারটা কি কারণে, বা 2 ওইটা নাম্বারটা কি জানার জন্য কারণে জানতে দরকার? হবে, জানতে হবে। না, এটা কোন টেকনিক্যাল কোনো ব্যাপার আছে নাকি যে আমি H1 এই কারণে ইউজ করবো, টেকনিক্যালি H2 এই ব্যাপার কারণে আছে, ইউজ করবো? আমরা শুধু H1 না, আমরা H2 টা নিয়েও কাজ করতে পারি সব জায়গাতে, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা ওইটাকে চাইলেই বড় ছোট করতে পারতেছি, এটা তো আমার H1 এর প্রয়োজন, H2 হলে এনাফ নাকি? কিন্তু এটার প্রয়োজন কোথায় আছে? আপনি ধরেন নির্দিষ্ট কোনো জায়গায় চাচ্ছেন যে H1 ট্যাগটা এতটুকুই হয়, আপনার অতটুকুই দরকার, তাহলে সেক্ষেত্রে H6 বসাই দিয়েছেন, H6 এখানে পেয়ে গেল, আপনার কোনো স্টাইলে করা লাগলো না, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে ওটা ইউজ করতে পারেন যে আমার অতটুকুই দরকার, অতটুকু নিয়ে একটা ট্যাগ আছে অলরেডি, তাহলে সেক্ষেত্রে তাকে তো এডিট করার আপনার প্রয়োজন নাই, ওটা বসাই দিলে হয়ে গেল। এই হচ্ছে কাজ। আচ্ছা, আমরা এটাকে কি বলছি? গ্রিন কালার বলছি, তাই না? এই যে গ্রিন কালার পাইছে না? এবার এটাকে কি বড় করা যাবে? আমরা একটু দিয়ে দেখি। তাহলে কি লিখবো? ফন্ট সাইজ আমরা এটাকেও দিলাম, এইটাকে দিলাম একটু বেশি করে দিই, 60 পিক্সেল দিয়ে দিই, কি দিয়েছি 60 পিক্সেল। এবার আমরা রিলোড দিই, বড় হয়েছে না? তাহলে এবার কথা হচ্ছে H1 আমরা কেন দেবো? আমরা তো প্যারাগ্রাফ দিয়ে কাজ করতে পারতেছি না? এখন একটা কোশ্চেন আসতে পারে এখানে যে ঠিক আছে, প্যারাগ্রাফ দিয়ে আমরা করতে পারছি ফাইন, কিন্তু প্যারাগ্রাফ এরকম মোটা করতে পারে নাই। এটা মোটা আছে না? জি ভাই, বোল্ড আছে না? বোল্ড স্ট্রং এটা বোল্ড আছে, বাট এটা তো একটা বোল্ড নাই।
না, আমরা আজকে ওই ট্যাগও ইউজ করবো না, স্ট্রং ইউজ করবো না, বোল্ড ট্যাগও ইউজ করবো না, ওইগুলা ইউজ না করে এটাকে মোটা বানাবো। মানে একে আমরা খাওয়াই খাওয়াই মোটা বানাবো, ঠিক আছে? ওগুলো তো আসলে ডিফল্ট মোটা, আর একে আমরা খাওয়াই খাওয়াই মোটা বানাবো, ঠিক আছে? তো এইটাকে মোটা কিভাবে হবে? এটা মোটা করার জন্য আমাদেরকে একটা, আমাকে তো কেউ দেখেন না এখানে, এখন বিষয় হচ্ছে আমি চিকন না মোটা, এটা আপনি বুঝবেন কিভাবে বলেন? আমার কোন ইনফরমেশনটা জানলে আপনি বুঝতে পারবেন যে ভাইয়া আসলে মোটা বা চিকন? ওয়েট। আমার ওয়েটটা সম্পর্কে জানলে আপনি জানতে পারবেন। আমি যদি বলি আমার ওয়েট 100 কেজি বা 200 কেজি, আপনি বলবেন ভাইয়া তো ইয়া মোটা। আমি যদি বলি আমার ওয়েট 60 কেজি, তাহলে আপনি বলবেন ভাইয়া তো অনেক চিকন তাইলে। আমি যদি বলি 80 কেজি, তাহলে বলবেন না ভাইয়া ঠিকঠাক আছে। এইরকম বিষয়টা না, এটা ডিপেন্ড করে ওয়েটের উপর। তো একই ভাবে এইখানে ওই ফন্ট গুলারও ওয়েটের উপর ডিপেন্ড করবে যে সে আসলে মোটা না চিকন। তো এখানে আমরা কি করব, ফন্টকে একটা ওয়েট দিয়ে দিব। সেখান থেকে ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট তাহলে কতখানি দিব আমরা? এই ওয়েটের ক্ষেত্রে আমরা কোনো পিক্সেল বা কোনো পরিমাপ দেব না এখানে। এটা কাউন্ট শুরু হয় হচ্ছে এইভাবে, 100 থেকে শুরু, এটা শেষ হবে 900 থেকে, 900 আই, এটাতে গিয়ে 900 আই, এটাতে গিয়ে শেষ হবে। আই এর মিনিংটা হচ্ছে ইটালিক, আই এর মিনিংটা কি? ইটালিক। আচ্ছা, এখানে 100 থেকে শুরু হবে সব ফন্টের ক্ষেত্রে। এটা ভালো মতো আজকে মাথার মধ্যে নিয়ে রাখেন, আমি যখন ফন্টের ক্লাস নিব তখন আপনারা বুঝতে পারবেন। ফন্ট নিয়ে আলাদা একটা ক্লাসই আছে, ঠিক আছে? তো এখানে এই যে 100 আমরা দিলাম, এই 100 200 300 এইভাবে আগাবে। এটা কিন্তু কখনোই এমন ভাবে আগাবে না যে 101 102 103 এইভাবে আগাবে না। এটা আগাবে কিভাবে? 100, তারপরে হবে 200, 200, তারপরে হবে 300, তারপরে 400, এইভাবে আগাবে, ঠিক আছে? মনে থাকবে? 500, 600, 700, 800, 900, আরেকটা হচ্ছে 900 আই। এইভাবে আগাবে মূলত। 300 এর সাথে আই হবে না? বুঝি না? হ্যাঁ, 200, সবগুলাতে আই হবে, 300 সবগুলাতে আই দেওয়া যায়, সবগুলাতে আই দেওয়া যায়, কিন্তু আমাদের প্রয়োজন নাই। আমাদের লাস্টেরটা পর্যন্ত এই পর্যন্ত আমরা আইটা মনে রাখবো না, কিন্তু লাস্ট ডেস্টিনেশন তার আই পর্যন্ত আছে, এই জন্য আমি দিয়ে রাখছি, ঠিক আছে? তো এখান থেকে 100 থেকে 900 মূলত এর ওয়েটটা যাবে। এই 100 মানে সে অতিরিক্ত পাতলা, মানে থিন, বেশি থিন, বেশি থিন, ঠিক আছে? অতিরিক্ত পাতলা, চিকন একেবারে ফন্টটা। এইটা মানে তার থেকে একটু মোটা, এটা মানে তার থেকে একটু মোটা, আর এইটা মানে রেগুলার ফন্ট। আমরা প্যারাগ্রাফ একটা যেটা দিয়ে লিখি না, সেটা। এটা মানে কি? রেগুলার ফন্ট। এটা হচ্ছে আমাদের রেগুলার, আমরা যে রেগুলার ফন্টটা ইউজ করছি, এখানে কোনো ফন্ট স্টাইল বা হাবিজাবি কিছু দেই নাই, যেমনটা পাইছে ওইটাই আমাদের রেগুলার স্টাইল। আর এটা ডিফল্ট ভাবে থাকে 400, কত থাকে? 400। তারপরে যদি একটু মোটা চাই যে সেমি বোল্ড করবো, তাহলে সেমি বোল্ড মানে হচ্ছে আমাদের 500 600, এটা হচ্ছে আমাদের সেমি বোল্ড। এটা কি? সেমি বোল্ড। যদি চাই যে বোল্ড করবো, তাহলে আমাদের 700, 700টা হচ্ছে আমাদের বোল্ড। 700টা কি? বোল্ড। বোল্ড। আর যদি আমরা চাই যে একেবারে বেশি মোটা চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 900 দিব। 900 মানে আমাদের এক্সট্রা বোল্ড, ঠিক আছে? অনেকেই বলে থাকে যে 400, 500 থেকে 700 পর্যন্ত এটা হচ্ছে বোল্ড, তাই বলে থাকে। তবে আমি বলি যে এইগুলো হচ্ছে সেমি বোল্ড, সেমি বোল্ড দেন তারপরে এক্সট্রা বোল্ড। মনে থাকবে? তাহলে আমরা কি বুঝলাম? আমাদের ফন্ট গুলা বাই ডিফল্ট থাকে কততে? 400-তে। 400 মানে রেগুলার। আর 400-র পরে যতগুলা দিব আমরা, ততগুলা অনুযায়ী সে আস্তে আস্তে মোটা হতে থাকবে। 400-র উপরে যা যা দিব সেই অনুপাতে আমাদের চিকন হতে থাকবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, কিছু কিছু ফন্টের মোটা ভার্সন হয় না, বা কিছু কিছু ফন্টের চিকন ভার্সন হয়। জি। কিছু কিছু ফন্টের কি হয় না? চিকন ভার্সন হয় না, কিছু কিছু ফন্টের মোটা ভার্সন হয় না। মনে থাকবে? তো সেই ক্ষেত্রে ফন্ট অনুযায়ী আমাদের কাজ হবে। তো আমরা যখন ফন্টটা নিয়ে ক্লাস করব, সেই সময়টাতে এটার পুরা যে কনফিউশন গুলো আছে সেগুলো আমরা বুঝে যাবো। এখন আপাতত আমরা এই জিনিসটা দেখি। এখন আমরা 400 থেকে 400 নিচের পর্যন্ত দেখব। আমাদের পিসিতে যেটা ডিফল্ট ফন্ট দেওয়া আছে, সেই ডিফল্ট ফন্টের ক্ষেত্রে এটা পাবে। ওকে, আমরা কেটে। তো এইখানে আমরা ফন্টের ওয়েট ইউজ করব। তো ওয়েট এখানে ইউজ করে দিলাম যে এটা একটু মোটা করব। মোটা মানে কত? 700। এটা কোনো পিক্সেল দেওয়া যাবে না। কি বললাম? এটা কোনো পিক্সেল দেওয়া যাবে না, এটা শুধুমাত্র 700 লিখতে হবে। আরো 500 লিখতে পারি, আমি 700 লিখলাম। দেখি এখন যদি আমরা রিলোড দিই, মোটা হয়েছে না? আগে থেকে মোটা হয়েছে? আগে থেকে কিন্তু মোটা হয়েছে। এবার আমরা চাচ্ছি যে এই যে লেখাগুলা আছে, এই লেখাগুলো আরে বড় হাতের অক্ষর করতে চাই। বড় হাতের অক্ষর করতে গেলে কি করতে হবে? এগুলা কেটে দিয়ে আমার শিফট ধরে বা ক্যাপলক দিয়ে আমাদের লিখতে হবে, তাই না? এটাই তো আমরা জানি।
আবার আরেকটা কাজ কি করতে পারবো, সেটা হচ্ছে যদি একটা ফুল ওয়েব পেজ মানে টোটাল ওয়েব পেজ ধরেন না হলে 600-700 ওয়ার্ড আছে, এটা পুরাটাই চাচ্ছে যে আমার এগুলো বড় হাতের অক্ষর হতে হবে, তাহলে মাথা নষ্ট বিষয় না, আবার লিখতে হবে ক্যাপলক দিয়ে। আমরা সেটা করব না, আমরা এখানে যেই ক্যারেক্টারই লিখি না কেন সে অটোমেটিক্যালি ওই ক্যারেক্টারটা ধরে নেবে, আমি যেটা কমান্ড করে দেবো। তো এখানে আমরা কমান্ড করে দেবো এখন যে এটা বড় হাতের অক্ষর হোক, তাহলে লিখবো টেক্সট ট্রান্সফর্ম। কি লিখবো? এই টেক্সটটা ট্রান্সফর্ম হবে, আপার টেক্সটটা ট্রান্সফর্ম হবে আপার কেস। এই কেস মূলত হয় 3 থেকে 4 রকমের কেস আছে, তার মধ্যে একটা হচ্ছে আপার কেস, লোয়ার কেস, টাইটেল কেস, এরকম ভাবে বিভিন্ন রকমের কেস আছে। হ্যাঁ, যখন যেটা প্রয়োজনে পড়বে আমরা তখন সেটা শিখে নেব। ওকে, এখন আমরা রিলোড দিলে আমরা দেখতে পারবো এটা বড় হাতের অক্ষর হয়ে গেছে। এবার আপনি বলেন তো যে এইখানকার মধ্যে কোনটা H1 দিয়ে লেখা? বলেন। প্রথমটা ভাই। প্রথমটা। আপনি এই ইন্টারফেস দেখে বলেন, এখানে যে ইন্টারফেসটা আছে সেটা দেখুন। 3 নাম্বারটা। 3 নাম্বার, হ্যাঁ আসলে কি 3 নাম্বারটা H1 দিয়ে লেখা? লেখা না। না। তার মানে ওই যে স্বদেশ ভাই একটা কোশ্চেন করছিল তখন যে আমরা H1 থাকলে আমরা কেন H6 ইউজ করবো বা H6 কেন আছে, তো ওইটা হচ্ছে ট্যাগের বিষয়। ট্যাগ আছে, আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো যে কোনো ট্যাগ ওইটার অল্টারনেটিভ ইউজ করতে পারি, যেটা যখন মাথায় আসবে ওই রকম আমরা হইলেই হইলো। বুঝছি? জি। ওকে, এবার আমরা আরেকটা বিষয় শিখি। আমরা তো তাহলে কি কি শিখলাম এখানে? এটাকে বড় করা শিখলাম, এটাকে কালার দেওয়া শিখলাম, এটাকে আবার বড় হাতের অক্ষর করাও শিখলাম। আমরা চাইলে ছোট হাতেরও করতে পারতাম। লোয়ার কেস এবার আমরা একটা ট্যাগ সম্পর্কিত ধারণা নিই, এটা হচ্ছে আমাদের অ্যানকর ট্যাগ। কি ট্যাগ? অ্যানকর ট্যাগ। অ্যানকর ট্যাগ। অ্যানকর ট্যাগকে আমরা বলতে পারি লিঙ্কিং ট্যাগ। কি ট্যাগ? লিঙ্কিং ট্যাগ, মানে লিঙ্ক করার জন্য যে ট্যাগটা ইউজ করা হয় মূলত। লিঙ্কিং ট্যাগও বলতে পারে, অ্যানকর ট্যাগও বলতে পারে। তো অরিজিনাল নাম হচ্ছে অ্যানকর ট্যাগ। যেহেতু অ্যানকর নাম, দ্যাটস ওয়াই শুরু হবে কি দিয়ে? এ দিয়ে। এ দিয়ে শুরু এন্ড এ দিয়ে শেষ। এটা মূলত লিঙ্ক করে। ওই যে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ফেসে যায় না যে ক্লিক হিয়ার টু $120, আমরা এখানে ক্লিক করার পরে আমার সোশ্যাল মিডিয়ার যে আইডি পাসওয়ার্ড আছে সেগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখে আমার অ্যাকাউন্টই নাই। এখন দেখে না $20 তো দূরের কথা, এখন বলছে $20 দাও তারপরে তোমার আমি দিব। তো এরকম যে ফেসে যায় আমরা, সেই ফেসে যাওয়ার বিষয়গুলো কিভাবে তারা লিঙ্ক আপ করে, লিঙ্কের বিষয়টাতে যে কোনো লেখার আন্ডারে আমরা লিঙ্ক দিতে পারি। নট অনলি লেখা, আমরা যে কোনো ছবির আন্ডারে এরকম লিঙ্ক গুলা পেস্ট করে দিতে পারবো। তো যেমন আমরা গুগলে ঢুকবো, ধরেন গুগল লিখলাম, তাহলে হিসাব অনুযায়ী গুগলের উপর ক্লিক করলেই এই গুগলে চলে যাবে আমাদের, তাই না হিসাব? জি। আমরা সেভ দিই নাই। এটা ফার্স্ট ক্লাসে দেখাতে চাইছিলাম, তবে কোনো কারণে এটা দেখানো হয় না। এই যে ক্লিক করতেছে আসলে গুগলে যাচ্ছে না। তো যখন গুগলে যাচ্ছে না, তার মানে এখানে আমাদের কোনো একটা কিছু ফল্ট আছে। ফল্টটা হচ্ছে আমাদের এখানে লিঙ্ক দিতে হবে। কি করতে হবে? লিঙ্ক দিতে হবে, তার একটা রেফারেন্স দিতে হবে। তো এই জন্য আমাদের এখানে লিখতে হবে হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স, HREF, হাইপার রেফারেন্স। আমরা কখনো HREF বা রেপ এরকম কোনো মানে প্রনাউন্সিয়েশন করব না বা বলবো না, উচ্চারণ করব না। আমরা কি করব? আমরা এখানে বলবো HREF অথবা হাইপার রেফারেন্স। মনে থাকবে? এরকম করে বলবো, কখনো রেপ বলবেন না বা HREF এরকম বলবেন না। হাইপার রেফারেন্স অথবা HREF এটা বলবেন। এখন যেমন CID আছে, আমরা কি সিট বলি না CID আলাদা করে বলি? আলাদা করে, আমরা সিট বলি না। হ্যাঁ, ঠিক একই ভাবে এখানেও তাই বলবো আমরা। মনে থাকবে? এখন এখানে আমাদের কিছু একটা দিতে হবে। এখানে দেওয়া যায় মূলত 3টা ভাবে এখানে লেখাগুলো দেওয়া যায়। একটা হচ্ছে ডেথ লিঙ্ক। ডেথ লিঙ্ক মানে হ্যাশ দেওয়া থাকবে অথবা কিছুই থাকবে না। এটার মানে হচ্ছে ওইটা কোনো জায়গায় যাবে না, কিন্তু ডিফল্ট ভাবে সে লিঙ্ক হয়ে থাকবে। কি বললাম? এটা হচ্ছে ডেথ লিঙ্ক। ডেথ লিঙ্কের কাজ কি? ওইটা লিঙ্ক হয়ে থাকবে কিন্তু কোথাও যাবে না। আমরা একটা রিলোড দিই, এই দেখেন এটা লিঙ্ক হয়ে আছে না, কিন্তু কোথাও যাচ্ছে? কোথাও যাচ্ছে না। এই যে হ্যান্ড টুল হয়ে গেছে, দেখছেন? এই যে হ্যান্ড টুল, এটা লিঙ্ক হয়ে আছে কিন্তু কোথাও যাচ্ছে না। এবার আরেকটা বিষয় হচ্ছে আমরা যে কোনো পেজকে লিঙ্ক করতে পারি। এখানে চাইলে কোনো পেজের একটা নাম দিতে পারি, সেই পেজটা এখানে পেয়ে যাবে। এটা একটা বিষয় গেল। আরেকটা হচ্ছে আমরা চাইলে ওয়েবসাইটের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো আমরা এখানে ইউজ করতে পারি। যেমন আমরা গুগলের জন্য কি জানি? www.google.com, এটা জানি না? এবার একটা মজার বিষয় আমরা দেখতে পারবো। এবার আমাদের সাইটে আমরা এখানে রিলোড দিয়ে এখানে ক্লিক করি, ঠিক আছে? যাই নাই। আমরা কি অ্যাড্রেস ভুল দিছি? ভুল কিন্তু দিই নাই। অ্যাড্রেস ঠিক আছে না? google.com এর অ্যাড্রেস বলেন ঠিক আছে কিনা? ঠিক আছে লিঙ্ক। তারপর আমাদের এখানে পাইলো না কেন? কারণ আমরা এখানে
হাইপার রেফারেন্স দিই নাই। এই যে রেফারেন্স কাজ করবে, একটা প্রোটোকল বেজে কাজ করবে, সেই প্রোটোকলটা আমরা এখানে দিই নাই। এখন আমরা সেই প্রোটোকলটা দেব। HTTPS এই প্রোটোকলটা হচ্ছে HTTPS: এখন এইটার কাজ কি? আমরা যে HTTPS: দিলাম, এইটার কাজ কি মূলত? এই যে HTTPS আছে, এটার মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। কি বললাম? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। protocol secure সবাই বলেন এটার মিনিং কি, ফুল মিনিং কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। transfer protocol টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। secure হ্যাঁ, এই যে এসটা আছে, আমরা বিভিন্ন সাইডে এসটা দেখতে পাবো না। এস শুধুমাত্র সেই সব সাইডের ক্ষেত্রেই হয় গ্রহণযোগ্য, যেসব সাইডের ক্ষেত্রে, যেমন Secure গুগলে থাকে। যদি google.com এ যদি ঢুকি, এখান থেকে দেখবো যে লক মার্ক আছে, দেখছেন? এই যে লক মার্ক আছে না, এই তালা জি। যত জায়গায় থাকবে এটাকে বলা হয় SSL SSL সার্টিফিকেট। যারা SSL সার্টিফিকেট মানে সার্টিফাইড থাকবে, তাদেরই শুধুমাত্র এখানে এসটা আসবে, মানে সিকিউরটা আসবে। আর যাদেরটাতে দেখবেন যে এখানে নট সিকিউর লেখা আছে, তাদের এখানে এস আসবে না। বিভিন্ন সাইডে আমরা দেখি না, যেখানে আমাদের রেড লাইট একটা জ্বলছে, লেখা দেখায় নট সিকিউর, দেখে না এমন? জি এখানে কিন্তু লেখা দেখায় যে নট সিকিউর। তো যেগুলোতে নট সিকিউর আছে সেগুলোর মানে আমরা সিকিউরিটি এখানে নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? তখন এখানে আমাদের এসআর দেওয়া লাগবে না। বুঝতে পারছি বিষয়টা, এস এর বিষয়টা? আর HTTP এর কাজটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে এখানকার কাজটা করবে এই হাইপার টেক্সট ট্রান্সফার। আমাদের যে টেক্সট আছে এটাকে একটা প্রোটোকলের আন্ডারে সে থ্রু করবে, নাহলে তো সে চিনতে পারবে না। এটা তো শুধুমাত্র একটা টেক্সট, এর বাইরে তো কোনো কিছু না। যখন আমরা প্রোটোকল লিঙ্কটা দিব তখনই সে কাজ করবে। যাক, এগুলো নিয়ে বিস্তার আলোচনা আছে ইন ফিউচার, সেগুলো আমরা তখন দেখবো। এবার আমরা যদি সেভ দিই, এখন যদি আমরা এখান থেকে আমাদের সাইটটা রিলোড ব্যাকে আসি। সাকিব ভাই আপনি মিউট হন, আপনার ওখান থেকে এই সাউন্ড শোনা হচ্ছে। একটা রিলোড দিই। এবার এখান থেকে আমরা গুগলে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি গুগলের সাইটে নিয়ে গেছে না? নিয়ে আসছে কিন্তু। জি এখন আমরা আরেকটা কাজ দেখবো, এখানে ক্লিক করলে আমরা চাচ্ছিলাম যে একটা নতুন পেজে অন হবে, মানে আমরা চাচ্ছিলাম যে এমন করে অন হবে, নতুন একটা ট্যাবে অন হবে, কিন্তু এখানে ক্লিক করলে যেন এই পেজে আসে, এই পেজটাও থাকবে, এই পেজেও আসবে, এমন চাই। তাহলে আমাদের এখানে আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করতে হবে। কি করতে হবে? আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করতে হবে। এটার নাম হচ্ছে টার্গেট। নাম কি? টার্গেট। টার্গেট এখানে আমরা লিখতে পারি আন্ডারস্কোর দিয়ে ব্ল্যাঙ্ক। এটা তো আপনি লিখে দিলাম। এবার আমরা আমাদের সাইটটাকে একটা রিলোড দিই। আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো নতুন একটা জায়গায় চলে আসছে, তাই হচ্ছে না? এই যে নতুন করে আরেকটা ট্যাব। জি এই বিষয়টা ক্লিয়ার এখানে সবাই বুঝতে পারছি? জি ভাই। এইটা হয় মূলত দুই রকম। এই যে ব্ল্যাঙ্ক আছে, এটা দুই প্রকার হয়, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কটা আমরা দেবো, সেলফটা বাই ডিফল্ট থাকে। সেলফ মানে ওই পেজের মধ্যেই ঘোরা, তো আমাদের তো ওই পেজের মধ্যে অটোমেটিকলি ঘুরতেছে, তাই এখানে তো লেখার কোনো প্রয়োজন নাই, বুঝছেন? আর যখন ব্ল্যাঙ্ক দিব তখন সেটা আলাদা একটা ফোল্ডারে চলে যাবে, বুঝছে? এইখানে এইটার কাজ কিভাবে করে? এই টার্গেট ব্ল্যাঙ্কের কাজটা করে মূলত, যখন টার্গেট ব্ল্যাঙ্ক আমরা যখন ক্লিক করব, তখন এই লিঙ্কটা সে একটা ব্ল্যাঙ্ক ট্যাবে ছেড়ে দিবে। এটাই হচ্ছে কাজ। এটা একটা সম্পর্কে সবার ধারণা হয়েছে? ক্লিয়ার? ভাই একটু কমপ্লেক্স লাগতেছে। একবার আরেকবার ভিডিওটা দেখে নিন, তাহলে বুঝে যাবেন ঠিক আছে। ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা চাচ্ছিলাম যে আমাদের ইনলাইন সিএসএস এর বিষয়টাতে আমরা আসি। ইনলাইন সিএসএস তো আমরা এখান থেকে দেখলাম যে ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমরা এইভাবে প্রত্যেকটা পার্টি চেঞ্জ করতে পারি, প্রত্যেকটা অংশে আমরা চেঞ্জ করতে পারি কি দিয়ে? ইনলাইন সিএসএস দিয়ে। এখন সেই ইনলাইন সিএসএস এর বদলে আমরা এখন যাব ডিপার্টমেন্ট হেডের কাছে। কার কাছে আসবো? ডিপার্টমেন্ট হেডের কাছে। ইন্টারনাল সিএসএস। তাহলে এইটা আমাদের শেষ। এটার কাজ কি তাহলে হলো? এটার কাজ কি ছিল? এটার কাজ হলো তাহলে আমাদের লাইনের ভেতর কাজ করা, তাই তো? তাই না? লাইনের ভেতর কাজ করা, ভেতরে কাজ করা, এমনি লিখে দিলাম আর কি, লাইনের ভেতরে কাজ করা। তাহলে এইটাকে কাজ করবে। প্রথমে গল্পের সময় কি বলছিলাম, এর কাজ কোথায়? হেড অফিসে। কোথায় বসে থাকে? সবসময় অফিসে বসে মেনটেন করে সবকিছু, তাই করে না? অফিসে বসে সবকিছু মেনটেন করে। তাহলে অফিসে বসে যদি সে মেনটেন করে, তাহলে তার এখান থেকে অফিসে তার বসতে হবে। এখানকার হেড অফিস কোথায়? এই হেডটা হচ্ছে আমাদের হেড অফিস। হেডটা কি আমাদের? হেড অফিস। এখন সে কি করবে? সে স্টাইল করবে না? তো এখানে আমরা স্টাইল লিখে দেব। এইটা লেখার কিন্তু আরেকটা সিস্টেম, আরেকটা মেথড।
দেখা যায়? জি দেখা যাচ্ছে। এখানে আমরা টাইপ লিখতে পারি যে কি টাইপের হবে, লিখলেও চলবে না লিখলেও চলবে। তো আমরা আপাতত লিখলাম না, শুধুমাত্র এখানে শিখে যাচ্ছি, পরে লিখবো আমরা। এখন আমরা এখানে আরেকটা ট্যাগ দিই, ধরেন h1 নামে আরেকটা ট্যাগ আমরা লিখলাম h1। আমরা চাচ্ছিলাম যে উপরের h1 আর নিচের h1 একই রকমের হবে, এখানে যাই লেখা না থাক না কেন দুইটা একই রকমের হবে। কিন্তু একই রকম করতে গেলে আমাদের এই স্টাইলগুলো সম্পূর্ণ এখানে লিখতে হবে না আবার? বলেন, জি। এটা মনোযোগ দিয়েন। এই স্টাইলগুলো যদি আমরা এখানে লিখে দিই তাহলে দুইটা একই রকম হবে। তার আগে কি দুইটা একরকম হওয়া সম্ভব? না, যেটা একরকম হবে ডিপেন্ড হয়ে যাবে। সম্ভব না। কিন্তু আমরা এমন একটা কাজ করতে পারি, এখানে লিখবো যখন তখন হেড অফিস থেকে যা লিখে দেবো এখানে সবগুলো একই রকম কাজ করবে। আমরা এই স্টাইলটা আপাতত কেটে দিই, এটা দরকার নাই। ইনলাইন তো বুঝতেই পারছি তাই না? ইনলাইন সিএসএস বুঝি নাই? ভাই এটা কি রাখা যায় না? এটা রাখার পরে কি এটা কি ওভারল্যাপ হবে না এটার উপরে? হ্যাঁ ওভারল্যাপ হবে। আমরা এটা বুঝে নিই, এই যে নিচে তো আরেকটা স্টাইল দেওয়াই আছে, এটা বুঝে নিই আচ্ছা। তারপর আমরা অ্যাড করে দেবো, সমস্যা নাই। ঠিক নিচে তো আছে। এক্সাম্পল হিসেবে আরেকটা দেওয়াই আছে। আচ্ছা এখানে আমরা এখন লিখি যে আমরা এখন কি করব, h1 কে কালার দেবো। এটা লেখার সিস্টেমটা একটু ভিন্ন, কারণ হেড অফিসের কাজ ওরা একটু অন্য রকমের হবে, এটাই স্বাভাবিক। বড় বড় মানুষের বড় বড় ব্যাপার স্যাপার এখানে। এটা লেখার সিস্টেম হচ্ছে এইরকম করে লিখতে হবে। এটা কল করার সিস্টেম কি, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কল করার সিস্টেমটা কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আমরা ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে কি দেখেছিলাম, এখানে কল করার সিস্টেম থাকে সব সময় ওই লাইনের ভেতরে স্টাইল দিয়ে ইকুয়াল ডাবল কোটেশন, তার ভেতরে আমরা লিখলেই হয়ে যাচ্ছে। কিন্তু এইখানকার সিস্টেম কি, এই ট্যাগটাকে আগে কল করতে হবে, এইভাবে কল করতে হবে, তারপরে আমাদের কাজ। মনে থাকবে? জি। তো এখানে আমরা লিখে দিই আমরা কি চাচ্ছিলাম, কালার চাই। কালার চাই কি কালার, অরেঞ্জ কালার চাই। লেখার ধরন কিন্তু একই, একই না? এই যে আমরা এখানে যা যা লিখছি সবকিছু এক না? এই যে আমরা প্রপার্টি লিখছি, প্রপার্টির অ্যাট্রিবিউট লিখছি। এবার যদি আমাদের সাইটটাতে এসে আমরা একটা রিলোড দিই, অরেঞ্জ কালার হয়েছে না? ইভেন দুইটাই কিন্তু অরেঞ্জ কালার হয়েছে, দুইটা অরেঞ্জ কালার হয়েছে না? জি। যদি আমরা এখান থেকে ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ এখানে দিলাম যে 50 পিক্সেল, তাহলে কি হবে, এটা বড় হয়েছে না? দুইটাই বড় হয়েছে, কিন্তু দুইটাই বড় হয়েছে না? দুইটাই বড় হয়েছে। এখন আমাদের কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এমন যে দুইটা আছে, আমার এইটা দরকার রেড কালার, বাকি যা যেমন আছে তেমনই থাক, শুধুমাত্র কালারটা রেড দরকার বা কালারটা পার্পল কালার দরকার, এমন প্রয়োজন হয় না অনেক সময়? জি ভাই। যে দুইটা যেমন আছে তেমনটা রেসপন্স করতে হবে ভাই। এখানে জি রেসপন্স ভাই। করলে সবকিছু বুঝতে পারবেন, জি আর ভাই। রেসপন্স না করলে ঝামেলায় পড়ে যাবেন। এখানে যে দুইটা পার্ট আছে এই দুইটার মধ্যে আমি চাচ্ছি যে এইটার কালার রেড পার্পল কালারের হোক, শুধু এই কালারটা। তাহলে এটা কিভাবে করব, বাকি যা যেমন আছে তেমনই থাক। এখনকার ক্ষেত্রে আমরা এইটাকে কাজ করবো মূলত ইনলাইনে, এখনকার জন্য এটা আমরা এখানে কি লিখে দেব, স্টাইল স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন। এবার এখানে শুধু মাত্র কালারটা লিখব, কালার পার্পল। এবার আমরা যদি এখান থেকে একটা রিলোড দিই, আমরা দেখতে পারবো যে শুধু নিচেরটা পার্পল কালার হয়ে গেছে, উপরেরটা কি পাইছে? হয় নাই, কিন্তু শুধুমাত্র এই কালারটা পাইছে, তাই হয়েছে না? শুধুমাত্র এইটা কালার আছে, বাদ বাকি যা অ্যাট্রিবিউট সব ঠিক আছে না? সবকিছু কিন্তু ওকে আছে। আমরা যদি এখানে বলে দিই যে এটা টেক্সট ট্রান্সফর্ম, বলে দিলাম যে আপার কেস হবে, আপার কেস। এবার দেখবো দুইটারই আপার কেস হয়ে গেছে, তাই হয়েছে না? কিন্তু শুধু কালারটা চেঞ্জ আছে। কিন্তু বুঝতে পারছি, ওই যে বলেছিলাম যে ইনলাইনের প্রায়োরিটি সবসময় বেশি থাকবে, কারণ ক্লাস টিচার যা বলবো এটার প্রায়োরিটি সবসময় বেশি, তার প্রতি ভালোবাসা আমাদের অন্যরকম। এই জন্য এই লাইনের মধ্যে যা বলা হয়েছে সেটা এটাকে কিন্তু ওভারটেক করছে, করে এই কাজে করছে। ইনি বলে দিচ্ছে যে অরেঞ্জ হও, কিন্তু ক্লাসটা যখন বলছে পার্পল হইতে হবে মানে পার্পলই। বুঝছি? জি ভাই বুঝতে পারছি। জি ভাই। ওকে, তাহলে আমরা ভাই এটা ইনলাইন দিয়ে আরেকটা জিনিস বোঝা যায়, হুম, এটা দিয়ে আরেকটা জিনিস বোঝা যায়। ওই যে একটা ভাই প্রশ্ন করছিল না যে H1 বা H2 দিয়ে আমরা কাজ করি না, মানে একটা দিয়ে কাজ করি না কেন, সবগুলা থাকলে বড় এতগুলো আছে এর জন্য একটা দিয়ে কাজ করি না কেন। এটা এটা থেকে এটাও বোঝা যায় যে সবগুলো দিয়ে কাজ করলে এরকম সমস্যা হইতে পারে আর কি, যে একটা বড় করলে আরেকটা বড় হয়ে যেতেছে একটা দিয়ে কাজ এমনটা করলে। হতেই পারে। যাও, আমাদের এইরকমও হবে না। এইটা তো একবারে বেসিক সিস্টেমটা শেখাচ্ছে কিভাবে লিখতে হয়। আমরা যখন প্রফেশনালি কোডিং এ যাবো তখন জি তো জি আমার এগুলো নিশ্চয়ই। লাগবেই না, আমরা এই স্টাইলগুলো ইউজই করবো না। এখানে
লিখতেছি না, এগুলো ইউজই করবো না, এগুলা তো এখন যা লিখতেছি খিচুড়ি লিখতেছি। এখন আমরা খিচুড়ি করতেছি, যা বানাচ্ছি সব খিচুড়ি, কিন্তু আসলে যখন শিখবো তখন কাজটা একেবারে প্রফেশনালি হবে। আমাদের এই প্রফেশনটা এমন, দিন যত যাবে কাজ তত ইজি হবে। আমাদের প্রফেশনটা কেমন, অন্য সব প্রফেশনের দিন যত যায় কাজ তত কমপ্লেক্স হয়, তাই হয় না? আর আমাদের প্রফেশনটা হচ্ছে দিন যত যাবে কাজ তত ইজি হবে যদি আপনি সিকোয়েন্সটা মেনটেন করেন। তাহলে দিন যত যাবে, প্রথম দিন যেভাবে কাজটা করছেন সেই কাজের তুলনায় সেকেন্ড ডেতে কাজটা দেখেন আপনার ইজি লাগছে, ওই তুলনায় আজকে আবার প্র্যাকটিস করবেন, দেখবেন কাজটা আরেকটু ইজি হয়েছে। শুধু বুঝতে হবে, বুঝে বুঝে কাজ করতে হবে। আর এটা আহামরি অনেক কঠিন কিছু না, কঠিন কিছু না। আচ্ছা, এবার আমরা চাচ্ছিলাম যে এই যে এই ট্যাগটা আছে, মানে অ্যাঙ্কর ট্যাগটা আছে, অ্যাঙ্কর ট্যাগটা আমি একটু চেঞ্জ করতে চাই। তাহলে আমরা এখানে কি কল করব, অ্যাঙ্কর কল করব, করে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করব। তো একে আমরা বড় করতে চাই, তাহলে কি করব আমরা বলেন? বড় করতে চাইলে কি করতে হয়? ফন্ট সাইজ, হ্যাঁ, সাথে সাথে বলতে হবে, না বললে কিন্তু এই যে ভুলে যাবেন, আর বললে আর দেখলে আপনার মনে থাকবে। তাহলে এখানে দেবো ফন্ট সাইজ, আমি এটাকে একটু বড়ই করে দিই, এটা দিলাম যে ধরেন 50 পিক্সেল। তাহলে আমরা দেখতে পারবো যে ওই লেখাটা 50 পিক্সেল হয়েছে কিনা। বড় হয়েছে না লেখাটা? অনেক বড় হয়েছে। এবার আমরা চাচ্ছিলাম যে নিচে যে আন্ডারলাইনটা আছে এটা থাকবে না। এবার তো পড়ে গেলাম বিপদে। নিচে কি চাচ্ছিলাম, এই আন্ডারলাইনটা আমার লাগবে না। কি বলছে আবার বলেন, কি বলছে? আন্ডারলাইনটা আমার প্রয়োজন নয়। প্রয়োজন না হয় তাহলে সেটা কি করবে? আমরা সবসময় মনে করব যে আমাদের এই ওয়েবের ক্ষেত্রে কোনো কিছু নাই মানে নান, কোনো কিছু দরকার নেই মানে নান, কোনো কিছু দরকার নেই মানে নান। এটা বলেন যে কোনো কিছু দরকার নাই মানে নান, নান। হ্যাঁ, এটা হচ্ছে এই যে ফন্টটা একে সাজাইছে, ডেকোরেশন করছে। তাহলে এই যে ফন্টটাকে সাজাইছে আমাদের এখন সেটা এখানে উল্লেখ করে দিতে, সাজাইছে না, নিচে একটা আন্ডারলাইন আছে, এটা সৌন্দর্যের জন্য হচ্ছে, তাই তো? তাহলে এখানে আমরা সেটা লিখে দেব, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান। প্রয়োজন নাই জন্য কিন্তু নান। এটা রিলোড আছে, আমরা চাচ্ছিলাম এই ওয়ান এর নিচে আন্ডারলাইন দরকার। তাহলে আমরা কি করব, এই সেন্টেন্সে লিখে দেব টেক্সট ডেকোরেশন, আবার গেল নাকি ভাই? নাকি আছে? টেক্সট ডেকোর না, আসি ভাই, যাই নাই। কি করার কোন নেট ডিস্টার্ব দিলে আমার কি দোষ? এখানে যদি আন্ডারলাইন দেই তাহলে কি হবে? তাহলে আমরা দেখবো যে ওই দুইটা H1 এর নিচে আন্ডারলাইন পড়ে গেছে, তাই হয়েছে না? তার মানে আমরা কি শিখলাম, এখানে দিতেও পারি, রিমুভও করতে পারি, তাই পারি না? আমরা দিতেও পারি, চাইলে আবার রিমুভও করে দিতে পারি। তাহলে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটার কাজ বুঝতে পারছি। এটা শুধু আন্ডারলাইন না, আরো অনেকগুলা এর ইমপ্যাক্ট আছে। যেমন আমরা ডটেড দিতে পারি, ডাবল দিতে পারি, এরকম আরো অনেকগুলো আছে। আমরা ধীরে ধীরে সেগুলো শিখে নেব ইনশাল্লাহ। তো এখন আমরা শিখি যে টেক্সট ডেকোরেশন আমরা চাইলে রিমুভ করতে পারি, চাইলে দিতেও পারি। এখান থেকে আমরা কি শিখতে পারলাম, আরেকটা বিষয় শিখতে পারলাম, আমাদের কিন্তু এখন আর আন্ডারলাইন ট্যাগের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে? নাই। প্রথম দিন যে হোমওয়ার্কটা দিছিলাম, অনেকেই ট্যাগের মধ্যে আন্ডারলাইন ট্যাগ, স্ট্রং ট্যাগ দিয়ে ট্যাগটা একবার অনেক করে ফেলছিলেন। এখনকার সেগুলোর দরকার আছে? দরকার নাই কিন্তু। নাই। আপনি আজকে থেকে ঠিক 10টা ক্লাস পরে আপনার প্রথম দিনের কোডগুলো দেখবেন, প্রথম দিন আপনি কি কোড করছিলেন, আর 10 নাম্বার দিন পর আপনি কি কোড করতেছেন, এটা দেখবেন, সবাই দেখবেন। তাহলে আপনার প্রোগ্রেসটা বুঝতে পারবেন। তো এখানে আমরা কি করলাম, টেক্সট ডেকোরেশন ছিল, এটাকে নাই করে দিছি। এবার আমরা চাচ্ছিলাম যে এটা বলেন, দেখা যায় না? গুগলের মধ্যে যে আপনার আন্ডারলাইনটা ছিল, এটা কি আমরা যে লিংকটা দিছি এই লিংকের কারণে আন্ডারলাইন আসছিল? হ্যাঁ হ্যাঁ, লিংকের কারণে ডিফল্ট ভাবে একটা আন্ডারলাইন থাকে বাই ডিফল্ট। এবার আমরা চাচ্ছিলাম যে এইটার কালারটা একটু চেঞ্জ করব। এখানে দিলাম কালার, এটা দিয়ে দিলাম যে এটা থাকবে রেড কালারের হবে, এখানে রেড কালার দিলাম, হয়েছে না রেড কালার? তাহলে বড় করতে পারি। এবার আমরা চাচ্ছিলাম এইটা এমন থাক। এবার আমরা এই লাইনটাতে আসি, এটা ছিল আমাদের কিসে, প্যারাগ্রাফে না? হ্যাঁ, প্যারাগ্রাফে ছিল এইটা। আমরা প্যারাগ্রাফ নিয়ে কাজ করি, আমরা প্যারাগ্রাফ নিয়ে কাজ করব, প্যারাগ্রাফ নিয়ে কাজ করব। ওটা 6 এ আছে। হ্যাঁ, ওখানে H6 না, ওই উপরেরটা ছিল H6, রাইট? এখানে আমরা প্যারাগ্রাফে আসলাম। এখন আমরা চাচ্ছিলাম যে এই প্যারাগ্রাফটা আমাদের মিডিলে পাবে,
কোথায় আসবে? আমাদের এটা সব থেকে বড় একটা প্রবলেম ছিল যে আমরা মিডিলে নিয়ে আসতে পারতাম না কোনো লেখাকে, তাই না? আজকে থেকে আমরা জি। লেখাকে মিডিলে নিয়ে আসতে পারবো। এইটাকে আমরা চাই যে মিডিলে আসুক সে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার। তাহলে ও শুরু করবে কোথা থেকে? মিডিল Center. থেকে শুরু করবে। মিডিলে চলে আসছে না? এখন কিন্তু আমরা টাইটেলটা এভাবে দিতে পারবো, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন করে দিয়ে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেবো। তাহলে মিডিলেও আসবে, নিচে একটা আন্ডারলাইন হবে, দেখতে সুন্দর লাগবে আমাদের বায়োডাটার ক্ষেত্রে, নাকি? পারবো না? জি। জি। এবার আমরা আরেকটা মজার একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে ধরেন এখান থেকে শিখি এই যে প্যারাগ্রাফ, নতুন করে একটা ট্যাগ নিই, H2 কি ইউজ করছি? করি নাই, H2 ট্যাগ নিলাম। হ্যাঁ, H2। তাহলে আমরা এখন সেকেন্ড স্টেপে আছে, কিন্তু ইন্টারনাল সিএসএস কিন্তু আছে, তাই না? জি। হ্যাঁ, H2 তে আমরা বাংলাদেশ লিখতাম। এখন এই H2 টা আমরা কি করব? এখানে আমরা কল করে দেবো, হিসাব তো তাই। এখন লেখার নিয়ম কি? H2 দিয়ে সেমিকোলন। কমপ্লেক্স মনে হচ্ছে কি? না না, ঠিক আছে, তো এই H1 টাকে আমরা কল করলাম, কল করে আমরা এখন চাচ্ছি যে H1 টা এই মিডিলে আসুক। ওকে ফাইন, তাহলে আমরা কি লিখে দেবো এখানে? টেক্সট অ্যালাইন সেন্টার। অ্যালাইন টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টার। সে সেন্টারে পেয়ে গেল। এখন আমি চাচ্ছিলাম নির্দিষ্ট করে এই বাংলা এইটুকু লেখা আছে, এইটুকু সবুজ হবে, আর এই যে দেশ আছে এইটুকু রেড মার্ক হবে, লাল সবুজ হবে। এবার তো আমরা বিপদে পড়ে গেলাম, কারণ আমরা এখান থেকে যদি ভাগ করতে যাই তাহলে এখানে যে কোনো ট্যাগ লিখি না কেন সেই ট্যাগটার অ্যাট্রিবিউটটা চেঞ্জ হয়ে যায় না? যেমন আমরা যদি এখানে ইটালিক লিখি আইডি, তাহলে এই পরের অংশটুকু ইটালিক হয়ে যাবে, তাই হবে না? জি। কিন্তু আমরা চাচ্ছিলাম যে এমন কোন অ্যাট্রিবিউট আছে কিনা যে এটুকু দেখেন এরকম হয়ে গেছে, আমাদের কি এমন দরকার? এমন না, ঠিকই থাকবে, শুধুমাত্র একটু না। কালার চেঞ্জ করবে। তো আমরা এখন এমন একটা প্রপার্টি খুঁজতেছিলাম, এমন একটা ট্যাগ খুঁজতেছিলাম যেই ট্যাগটা ইউজ করলে তার ডিফল্ট কোনো স্টাইল নাই। আমরা যেই স্টাইলটাকে দিব সেই স্টাইল অনুযায়ী সে সাজবে, তার নির্দিষ্ট কোনো স্টাইল নাই। মানে অ্যাজ লাইক পানি, ওয়াটার যেরকম আছে যে কোনো জায়গায় আমরা দিব না কেন সেটা সেই আকৃতি ধারণ করবে। আমরা লালের ভেতর দিলে লাল, নীলের মধ্যে দিলে নীল, তার নির্দিষ্ট কোনো সিস্টেম নাই। ঠিক আছে, তেমন একটা কিছু চাচ্ছি। তো এটার নাম হচ্ছে স্প্যান। কি বলে? স্প্যান। স্প্যান ট্যাগ। এই স্প্যান ট্যাগের নির্দিষ্ট কোনো বিহেভ নাই। ঠিক আছে, এই ট্যাগটা ব্যতীত অন্য যে কোনো ট্যাগ দিবেন না কেন সেই ট্যাগের একটা আলাদা অ্যাট্রিবিউট পাবেন, তার আলাদা একটা স্টাইল আছে, আলাদা একটা জগৎ আছে। দেখেন কোনো চেঞ্জ আছে? না। কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি করব? এই স্প্যান ট্যাগটারে আমরা কল করব। স্প্যান ট্যাগটারে কল করলাম। এবার এখানে আমরা লিখে দিলাম সেটার কালার আমরা কি চাই? রেড। রেড কালার চাই। কালারটা চাই আমরা রেড কালার। তো আমরা এখান থেকে একটা রিলোড দিই। রেড কালার হয়েছে না? জি। আমরা পুরাটুকু একটু বড় চাই, তাহলে H2 কে আমরা বড় করে দিতে পারি। H2 টা চাই বড়, তাহলে H2 এখানে কি লিখবো? ফন্ট সাইজ। ফন্ট সাইজ। টোটালটা আছে কিসের ভিতরে? H2 এর মধ্যে না? এই দেখেন বড় হয়েছে না? এইটুকু ব্ল্যাক, এইটুকু আমাদের রেড। আমরা চাচ্ছিলাম যে এইটুকু আমার থাকবে গ্রিন কালার। আরেকটা স্প্যান নিতে হবে। তাহলে আরেকটা স্প্যান নিতে হবে। সহজ বুদ্ধি হচ্ছে আরেকটা স্প্যান না নিয়ে আমরা যদি এই H2 কে বলে দিই যে তোমার কালারটা তুমি এই কালারের হও, তাহলে হবে না? জি ভাই, হ্যাঁ এটা যদি আমরা বলি, আমরা দেখি না কেন কাজ করে কিনা, নাকি? জি। বুঝতে পারছি কি চাচ্ছি? জি বুঝতে পারছি ভাই। এই যে আমরা যদি স্প্যানকে কোনো কালার না দিই তাহলে সেই ক্ষেত্রে সে পুরোটাই গ্রিন পাবে। গ্রিন হয়ে আর যাবে। যদি আমরা শুধু নির্দিষ্ট এই অংশটুকু করে বলি যে তুমি রেড কালার হও, তাহলে সেই নির্দিষ্ট অংশটুকু রেড কালার হবে। ক্লিয়ার বিষয়টা? আবার চাইলে এখানে সামনে স্প্যান নিতে পারি, সেই স্প্যানকে আমরা আলাদা একটা কালার দিতে পারি। তবে একই রকমের স্প্যান যদি 2-3টা থাকে তাহলে তো প্রত্যেকটা জায়গায় একই রকমের কালার হবে। কারণ এখানে একটা স্প্যান আছে, এখানে একটা স্প্যান আছে, তখন আপনি দুইটার ভিন্ন কালার করতে চাচ্ছেন, তখন কি করতে হবে? তখন ওর ইনলাইনে গিয়ে কাজ করতে হবে। মনে থাকবে? জি। স্প্যানের ভিতরে গিয়ে তখন আবার কালার চেঞ্জ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তখন প্রত্যেকটা, কারণ ইনলাইন না পাইলে তো এখানে দিলে প্রত্যেকটা কালারে সেম কালার হয়ে যাচ্ছে। আমরা এই যে H1 এর ক্ষেত্রে দেখলাম না যে দুইটা সেম কালার ছিল, যখন আমরা একটাকে আলাদা কালার করতে চাচ্ছিলাম তখন ওইটার ভিতরে গিয়ে ইনলাইনে সিএসএস লিখছি, তাই কি নাই?
জি জি বুঝতে পারছি। আপনাদের এইটা একটা হোমওয়ার্কের একটা টপিক থাকবে, সেটা হচ্ছে নিজের যে নামটা আছে সেই নামটা কালারফুল ওয়ার্ডে লেখা, কালারফুল লেটারে লেখা। ঠিক আছে? ঠিক আছে। গুগলে যেরকম আছে না প্রত্যেকটা অক্ষর ভিন্ন ভিন্ন কালারের, ওইরকম আপনার নামের মানে প্রত্যেকটা লেটার থাকবে ভিন্ন ভিন্ন কালারের। এটা আপনার কাজ থাকবে। ওকে? প্রত্যেকটা লেটার। প্রত্যেকটা লেটার দিবেন। এইটা নিয়ে একটু অ্যানালাইসিস করলে না নতুন একটা স্টাইল মানে ক্রিয়েট হবে নাকি? আচ্ছা, এইটা গেল আমাদের ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস। এবার আমাদের কি আছে? এক্সটার্নাল সিএসএস লেখার নিয়ম বাকি আছে। এই দুইটা আমরা বুঝতে পারছি ভালো মতো। জি, হেড থেকে মেইনটেইন, এটা কোথা থেকে মেইনটেইন হয়? হেড থেকে। আর এটা কোথায় কাজ হয়? লাইনের ভেতর কাজ হয়। আর এবার আমরা এক্সটার্নাল নিয়ে কাজ করব। আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ জি বলেন। স্যার ওই যে স্প্যান যে কথা বললেন না স্যার, স্প্যান যদি আমি ওই যে বাংলাদেশে এখানে স্প্যান দিই আর ওই আর কি ল্যান্ড কি দেশের ওখানে স্প্যান দিই, দুইটা স্প্যান দিলে স্যার কোনটা প্রায়োরিটি বেশি দিবে স্যার? মনে করেন যে স্প্যান দুইটা দিলাম, দুইটাই রেড কালার হয়ে যাবে। দুইটাই রেড কালার হয়ে যাবে যদি আপনি এখানে এমন দেন। ধরেন আমরা এখন এখানে দিলাম যে স্প্যান, ঠিক আছে? এবার এখানে আমরা স্প্যানটাকে ক্লোজ করে দিলাম, এমন তো চাচ্ছেন। এবার আমরা যদি আমাদের জি। সাইটটাকে ভিজিট করি, আমরা দেখতে পারবো একটু ভিন্নতা চলে আসছে। আমরা এখান থেকে দেখতে পারবো রেড কালার হয়ে গেছে না দুইটাই। আমার দরকার একটা জি, অন্য স্যার। কালারের, তাহলে এখানে আমরা কি লিখে দেব? এখানে লিখবো স্টাইল। স্টাইল কালার রেড, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, এখানে লিখে দিতে হবে আমাদের কালার পার্পল। এবার আমরা দেখতে পারবো যে এই অংশটুকু পার্পল কালার হয়েছে, ওই অংশটুকু ভিন্ন কালার হয়েছে। বুঝতে পারছে? আবার যদি এইখানে আরেকটি স্প্যান নেই, সেই স্প্যানটা আলাদাভাবে কালার করতে হবে, মানে যেখানে যা চাইবো সেখানে সেটা করে দিতে হবে। এটা হচ্ছে মূল কথা। আর সহজ বুদ্ধি হচ্ছে একটু চালাকি করা, সেটা হচ্ছে আমরা আগে এই স্ক্রু ট্যাগটা নিছি, সেই ট্যাগটার একটা কালার দিয়ে দিছি, যে এই কালারটা তো পাইছে ঠিক আছে, এখন চাচ্ছি যে নির্দিষ্ট এই অংশটুকু একটা ভিন্ন কালার পাই, তখন আমরা একটা ভিন্ন কালার দিয়ে দিছি, হয়ে গেছে নাকি? আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে আমাদের এক্সটার্নাল সিস্টেম কিভাবে কাজ করে। কি বললাম? এক্সটার্নাল সিস্টেম কিভাবে কাজ করে। এটা কেটে দিব না থাকবে? আচ্ছা, এই ফাইলটা তো আপনারা পাচ্ছেন না, তাহলে থাকা না থাকা তো সমান বিষয়। অবশ্যই এটা ঠিকই আছে স্যার। এটা কমান্ড করে রাখা কেটে দিতে পারেন তো। হ্যাঁ, এই ফাইলটা তো কেটে আপনি দিতে পারেন, পাচ্ছেন না, সমস্যা নেই। বা আমি দিচ্ছিও না, কারণ আমি কোডিং যে ফাইলে কোড করে এই ফাইলটা দিই না। কারণ দিলে হয় কি, কিছু কিছু সময় দেখি যে আমি যা করছি সেটাই শুধুমাত্র এখানে নামটা চেঞ্জ করে দেয়। বুঝতে পারছেন? আমার ফাইলে আমারে ব্যাক দেয়, এই নামটা শুধু চেঞ্জ করে দেয়। তাহলে ওইটা করে তার কাজ শেখা হয় না। আবার অনেকে কি করে, ভিডিও দেখবে, হবু আমি সেম টু সেম যা তুলছে তাই তুলবে, এখানে এটা শুধু চেঞ্জ করে দিবে, সেটা চেঞ্জ করলে সে ধরা হবে। আমরা এমনটা করবো না, হ্যাঁ ইনশাল্লাহ। শেখার উদ্দেশ্যে আসছেন, শিখে নেবেন। আমি যদি এত ডেডিকেশন দিয়ে আপনাদের কাজ শেখানোর আগ্রহ প্রকাশ করি, তাহলে আপনারা শেখার আগ্রহ প্রকাশ করবেন না কেন বলেন? জি ভাই, কেটে দিতে পারেন, সমস্যা নেই। এগুলো আমরা কেটে দিই, এগুলোর আপাতত প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের কোডটা শুধু থাক। এখন এখানে কোনো স্টাইল নাই, কোনো স্টাইল আছে? কোনো স্টাইল নাই। নাই। এবার আমরা কাজ করব একজন ভিআইপির জন্য, মানে বাইরে থেকে একজন টিচার আসবে, সে টিচারকে নিয়ে আমাদের কাজ, ছোট কাজ। এবার টিচার যেহেতু বাইরে থেকে আসবে, তার মানে আমাদের দারোয়ান যে আছে, মানে গেটের যে দারোয়ান আছে, সে দারোয়ানকে পাস করে আসতে হবে, মানে আমার পিয়নকে পাস করে আসতে হবে। তাছাড়া তো সে স্কুল ক্যাম্পাস বা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকতে পারবে না। পারবে? পারবে না কিন্তু। এই জন্য একটা গল্প আছে, ঠিক আছে? একটা গল্প আছে। তো গল্পের জন্য আমরা আগে একটা ইউনিভার্সিটি বানাইনি, একটা ভার্সিটি এখন বানাবো। তো একটা প্রতিষ্ঠান বানাচ্ছি আর কি। এটার গল্পের ক্ষেত্রে কিন্তু, অন্য কোনো বিষয় না, গল্পের ক্ষেত্রে আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। কারণ আমি বিশ্বাস করি যে আমি যত যে পরিমাণের গল্প বলি, এই কাজগুলো শেখানোর ক্ষেত্রে এই গল্পগুলো যদি মাথায় থাকে, কাজটা খুবই ইজি হয়ে যায়। আপনারা হয়তো 2টা ক্লাস করে বুঝতে পারছেন, ইজি হয়ে যায় না? মিস্টেক হওয়ার চান্সেস খুবই কম হয়, খুবই কম হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটা ইউনিভার্সিটি এখানে বানাবো, নাম থাকবে সিএসএস। নাম থাকবে কি? সিএসএস। সিএসএস একটা ইউনিভার্সিটির নাম। কিসের নাম? ইউনিভার্সিটির নাম। সেই ইউনিভার্সিটির একটা টিচারের নাম হচ্ছে style.css। কি নাম? style.css। ইনি হচ্ছে সিএসএস ইউনিভার্সিটির একজন মাননীয় টিচার। তো
তো সিএসএস কেন আছে, সে সিএসএস ইউনিভার্সিটির এই জন্য তার নাম সিএসএস দেওয়া আছে, ঠিক আছে। এখানে আরো নাম থাকতে পারে, মেইন ডট সিএসএস, কাস্টম ডট সিএসএস বা আদার্স যত আমরা বাইরে থেকে সিএসএস গুলো নেবো সেই নামগুলো থাকবে। মানে একটা ইউনিভার্সিটিতে একজন টিচার থাকে না, আর অনেক টিচার থাকে না, তো সেইভাবে আমরা মনে করে নেবো এখানে আরো জি টিচার থাকবে। তো আমরা নির্দিষ্ট একটা টিচারকে ইন্ডিকেট করে এখন কাজ করতেছি, দ্যাটস ওয়াই একটা পার্ট। তো এখানে আমরা কি লিখলাম, স্টাইল ডট সিএসএস। এইটা মূলত আমরা যখন কোনো কাস্টম কোড লিখি বা আমরা নিজেরা যখন টাইপ করে কোনো কাজ করি, সেই ক্ষেত্রে এখানে তিনটা সিস্টেমে আমরা লিখতে পারি। একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস, একটা মেইন ডট সিএসএস, একটা কাস্টম ডট সিএসএস। বেসিক্যালি ম্যাক্সিমাম জায়গাতে এই তিনটা নামেই কাস্টম সিএসএস গুলা কল করা থাকে, আর নিজের তৈরি করা সিএসএস টা কল করা থাকে এই তিনটা নামে। বুঝতে পারছি? ইন্টারনেট হ্যাঁ, জি নিজের তৈরি করা সিএসএস, মানে সিএসএস এর মধ্যে যে কোডগুলো লিখবো সেই কোডগুলো লেখার জায়গা, এই জায়গাটার নাম থাকে তিনটা। কোন জায়গায় স্টাইল ডট সিএসএস, কোন জায়গায় মেইন ডট সিএসএস, কোন জায়গায় কাস্টম ডট সিএসএস। কাস্টম এই তিনটা নামে বেসিক্যালি থাকে। এছাড়া বাইরে অন্য কেউ নাম দিলে দিতে পারে, বাট এই তিনটাই মানে মোস্ট অফ দ্য টাইম থাকে। আমরা কি করলাম, একটা ইউনিভার্সিটি ক্রিয়েট করলাম সিএসএস, তার ভেতরে একজন টিচার নিলাম, টিচার নাম কি রাখলাম, স্টাইল স্টাইল ডট ডট সিএসএস। ওকে, এবার আমাদের সাইটটাতে আসবো। সাইটে এসে আমাদের প্রথম কাজ হবে একটা দারোয়ানকে অ্যাপয়েন্ট করা। কি কাজ হবে, দারোয়ানকে অ্যাপয়েন্ট করা। এখানে দারোয়ানকে অ্যাপয়েন্ট করলাম, দারোয়ানের নাম হচ্ছে লিঙ্ক। দারোয়ানটাকে লিঙ্ক। আর কোন টিচার যখন ঢুকছে তখন কোন লিঙ্ক করে ঢুকতে হয়েছে, তাছাড়া ঢুকতে পারছে? অযথা আমি একটা না। ইউনিভার্সিটি টিচার, আমি অন্য ইউনিভার্সিটি চলে গেলাম, এত সহজ? এটা তো সহজ না। তাহলে একটা লিঙ্ক করে ঢুকতে হয়েছে, জাস্ট আমরা কি দিলাম, লিঙ্ক করলাম। আর সহজ ভাষায়, আমার ভাষায় বলতে গেলে আমরা একটা দারোয়ান এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। জি এখন দারোয়ান যখন আসলো তখন ওই মানুষটা, মানে যে টিচারটা আছে সেই টিচারটা গেটে আসলো, গেটে এসে তাকে বলতেছে। এখন দারোয়ান তাকে জিজ্ঞাসা করছে, কে আপনি? কি বলছে, যে কে আপনি, আপনার সাথে আমার এই ইউনিভার্সিটির কি সম্পর্ক? তারপর সম্পর্ক যখন জানবে তখন সে বলবে যে তাহলে আপনি কিসের জন্য আসছেন। তারপরে সে বলবে যে আপনি কোথা থেকে এসেছেন, ঠিক আছে। এই তিনটা কোশ্চেনের অ্যান্সার তাকে দিতে হবে। তো প্রথমে বলছে যে আমাদের ইউনিভার্সিটিতে আপনার সম্পর্ক কি, কি বলতেছে, সম্পর্ক কি। তো এই জন্য আমাদের এখানে রিলেশনটা কি। তো আর ইএল ফর রিলেশন, আর ইএল ফর কি, রিলেশন, মানে অরিজিনালি এর মিনিংটা হচ্ছে রিলেশন। আর ইএল ফর রিলেশন। রিলেশনটা কি, সে বলছে স্টাইল শিট। কি বলছে, স্টাইল শিট, স্টাইল শিট, মানে সেই স্টাইল শিটের মতো একটা রিলেশন আছে। এখন বলছে ঠিক আছে, তাহলে আপনি মানে কি কাজ করাবেন, কি টাইপের কি কাজ করাবেন। তাহলে এখানে আসবে টাইপ, কি আসবে, টাইপ। কি টাইপের কি কাজ করাবে। তো সে বলছে টেক্সট আর সিএসএস। লিখার ফরম্যাটটা ঠিক এমনই হবে, টেক্সট আর সিএসএস। কখনোই সিএসএস টা আগে হবে না, টেক্সটটা পরে হবে না। দিলে এইভাবে দিতে হবে। এইটা আবার দিলেও চলবে, না দিলেও চলবে, বাট আমরা চেষ্টা করবো এই লাইনটা দেওয়ার। ওকে, তাহলে তার টাইপটা কি হবে, টেক্সট অথবা সিএসএস। কারণ সে কি শেখাবে সেটা সে দারোয়ানকে বলতে বাধ্যগত না, আর বললে বলতে পারে, তাই না বিষয়টা। তো এই জন্য এটা অপশনাল, চাইলে দিতে পারে, না চাইলে নাই, ঠিক আছে। বুঝছি কি, কোনো আমার কথা দেখা যায়। এবার তাকে বলছে তুমি তুমি কোথা থেকে এসেছো। টিচারকে বললো যে আপনি কই থেকে আসছেন। এখন কোথা থেকে আসছেন মানে কোন একটা লিঙ্কের বিষয় আসবে। তাহলে এখানে এইচআরইএফ, হাইপার রেফারেন্স, এইচআরইএফ হাইপার রেফারেন্স। এবার সে বলতেছে যে আমি সিএসএস ইউনিভার্সিটির স্টাইল ডট সিএসএস। তখন সে বলল ওকে স্যার থ্যাংক ইউ, একটা স্যালুট দিয়ে তাকে ভিতরে ঢুকাই দিল। এবার আপনি ভিতরে যান। এই গল্পটা বুঝতে পারছি। প্রথমে কি হলো, প্রথমে আমি আরেকবার রিপিট করে দিই, সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আমাদের একটা ভার্সিটি সেট করতে হবে, নাম থাকবে সিএসএস। কি নাম থাকবে, বলেন আমার সাথে, সিএসএস। সিএসএস এর ভিতরে একটা টিচার থাকবে, নাম থাকবে স্টাইল ডট সিএসএস। এতটুকু পর্যন্ত আমাদের এখানে শেষ। এবার আসবে এখানে, প্রথমে আমরা একটা দারোয়ান সিলেক্ট করব। দারোয়ানের নাম কি থাকবে, লিঙ্ক। এবার সে প্রথম ফার্স্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে যে আমার ক্যাম্পাসের সাথে তোমার রিলেশনটা কি। তখন প্রথম কাজ কি থাকবে, রিলেশন জিজ্ঞাসা করা। তার রিলেশনটা কি, তো রিলেশনটা সে বলবে স্টাইল শিট। তারপরে বলবে তুমি কি করতে আসছো এখানে। তখন সে বলবে যে আমি টেক্সট এন্ড সিএসএস শেখাতে আসছি। এটা গেল। তার মানে পরের অংশটা আসবে টাইপ, কি টাইপের। তারপরটা আসবে তুমি কোথা থেকে এসেছো। তখন সে বলবে যে আমি এইখান থেকে এসেছি। তাহলে জায়গার লোকেশনটা দেখাই দিই। আর এই জায়গার লোকেশনটা অবশ্যই হবে আমাদের এইচটিএমএল ফাইলটা যেখানে থাকবে সেখান থেকে কাউন্ট হবে। ক্লিয়ার বিষয়টা। এই গল্পটা মাথায় রাখবেন। এই গল্পটা মাথায় রাখলে সারা জীবনে আর ভুলবেন না।
এবার আমরা কি করবো, এবার এক্সটার্নালি কাজ করবো, এখানে কোনো কাজ করবো না। তাহলে আমাদের ওই যে সিএসএস আছে সেই সিএসএস টাকে কল করতে হবে। তার আগের কাজ হচ্ছে আমাদের সাইটটাকে একটু রান করতে হবে। আমাদের সাইটটাকে রান করতে, আমাদের সিএসএস টা আসলে পাইলো কি পাইলো না সেটা আমাদের চেক করতে হবে। আর কি করতে হবে, সে পাইলো কি পাইলো না, মানে মূল কথা হচ্ছে সে অফিসে এসে পৌঁছালো কি পৌঁছালো না, এটা আমার ডিপার্টমেন্ট চেক করে নেবে। কি করবে, চেক করবে সে আসলো কি আসলো না। চেক করার সিস্টেম কি, এটা সোর্স কোড আমাদের বের করতে হবে। সোর্স কোড মানে কন্ট্রোল ইউ, কি বললাম, কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ প্রেস করলে আমরা এরকম সোর্স কোডটা পেয়ে যাব। তো সোর্স কোডটা যখন দেখতে পাচ্ছি তখন এখানে দেখতে পাচ্ছি আমরা জাভা এইচটিএমএল এ লিখছিলাম সেই ফাইলগুলো এখানে শো করছে, তাই করে নাই, সবগুলো ফাইল এখানে শো করছে। এবার এই যে সিএসএস স্ল্যাশ দিয়ে style.css লেখা আছে, এখানে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করে যদি এরকম ব্ল্যাঙ্ক আসে, মানে সাদা অথবা এরকম ব্ল্যাক কালারের আসে, তাহলে সেই ক্ষেত্রে বুঝবেন যে আপনার সাইটটা পাইছে। কি বুঝবেন, কোডটা পাইছে। আর যদি কোনো কারণে আমাদের মিস্টেক হয় বা ভুল হয়, ভুল হইতেই পারে, নাম এখানে মিস গেছে ধরেন, কোনো কারণে ভুল হয়েছে, ভুল হলে কি হবে, ভুল হলে আমাদের এটা রিলোড, এখানে ক্লিক করলে আমাদের এখানে দেখাবে যে ফাইল নট, এমনটা দেখালে আমরা কি বুঝবো যে আমার ফাইলটা পাই নাই, লিঙ্কটা পাই নাই। তার মানে এইরকম যদি সমস্যা হয় তাহলে কোথায় সমস্যা আছে বোঝা যাবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের সমস্যাটা লিঙ্কে। আমরা এইদিকে কোনো কিছু করবো না, আমাদের সমস্যা কোথায় ধরবো, আমরা লিঙ্কে সমস্যা। ফাইল নট ফাউন্ড দেখালে কোথায় আমরা চেক করবো, সবসময় লিঙ্ক চেক করবো যে লিঙ্ক ঠিক আছে কিনা, মনে থাকবে। জি ভাই। ওকে, তো আমরা এখন ঠিক করে দিলাম। এবার আমরা ব্যাকে আছে, এটা রিলোড। এবার আমরা ক্লিক করে দেখবো যে এখানে আছে। আমাদের ওখানে হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালার আসার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা কোনো কোড লিখি নাই সিএসএস এ, এই জন্য অমনি আসছে। তো এখন একই ভাবে আমরা কোডটা এখানে লিখবো। জি ভাই, বুঝতে পারছি। তো আমরা আমাদের সিএসএস পার্টে আছি, এইটাকে রাইট বাটন প্রেস করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এভাবেও নিতে পারি। আবার প্রথমে যেরকম শেখাইছি যে এখান থেকে যে আমাদের সিএসএস টা আছে এখানে ক্লিক করলে আমাদের সিএসএস চলে আসবে, যে যাতে মন চায় সেটাতে আমরা কাজ করতে পারবো। ওকে, এখন এইখানে আমরা লিখবো আর এখানে কাজ করবে। আমরা প্রথমে h1টাকে কল করি, h1 কে একটা কালার দিই। আমরা h1 টাকে কল করলাম। আমরা কি বুঝতে পারতেছি, এখানে ডিপার্টমেন্ট হেডেরও যেরকম কাজ আমার এক্সটার্নালেরও সেরকমই কাজ, একই কাজ না, শুধুমাত্র সে ডিপার্টমেন্টের মধ্যে কাজ করে আর এই ডিপার্টমেন্টের বাইরে থেকে সে কাজ করে। যেহেতু ডিপার্টমেন্টের বাইরে থেকে কাজ করে এই জন্য ভিআইপি। এজন্য দেখেন এর কালারটাও সুন্দর, সুন্দর না। এবার এখানে দুইটা যেই আমাদের সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এর মিডিলে এসে একটা ইন্টারপ্রেস করব। এবার আমরা চাচ্ছিলাম যেটা ফন্ট সাইজটা বড় করতে, তো এখানে কি লিখে দেব, ফন্ট সাইজ। এবার ফন্ট সাইজ লিখে দিলাম যে এটা 50 পিক্সেল হবে, একটা সেমিকোলন দিলাম। এবার যদি একটা রিলোড দিই আমরা আমাদের সাইটটাকে, এখন আমরা দেখতে পারবো এটা বড় হয়েছে, বড় হয়েছে না, এই চন দুইটাই বড় হয়েছে। এবার আমরা কালার লিখবো, তো এইখানে একটা করে এক্সটার্নালি লেখার সিস্টেম হচ্ছে যখন আমরা কোনো একটা অ্যাক্টিভিটি টোটালি শেষ করব, শেষ করার পরে আমরা একটা ইন্টারপ্রেস করবো, ইন্টারপ্রেসটা নতুন আরেকটা টপিক দিব, এটা দেখার সৌন্দর্য, কাজ করার সৌন্দর্য। তো এবার আমরা এখান থেকে লিখে দিব, যেটার ফন্ট সাইজ লিখলাম, কালার লিখি, এটার কালার পাবে ধরেন টমেটো কালার, টমেটো কালার। এবার যদি আমরা একটা রিলোড দিই আমরা দেখতে পারবো এটা টমেটো কালার হয়ে গেছে, তাইছে না। এবার আমরা চাচ্ছিলাম যে নিচে আন্ডারলাইন হবে, তাহলে কি লিখবো, টেক্সট ডেকোরেশন। কথা কি শোনা যায়, হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে। এবার চাচ্ছিলাম যে এটা একটা ব্ল্যাক কালার হবে ব্যাকগ্রাউন্ডটা, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার দিব কিভাবে, এখানে লিখে দেবো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। ব্ল্যাক লিখতে পারেন অথবা হেক্সা কোড দিতে পারেন, এই যে এইটার মিনিং অফ ব্ল্যাক। ভাই ব্ল্যাক কালার হয়েছে না। এবার এই টেক্সটগুলো মিডিলে আসুক, কি বলছেন বলেন। হেক্সাকোড কই পাবো ভাই? হেক্সা কোড আমি শিখাই দিব না কিভাবে করতে পারবেন, সমস্যা নাই। নেক্সট 2-3টা ক্লাস পরে আমি দেখাই দেব না যে কেমনে আপনি করতে পারবেন, আর কাজ করতে করতে অটো মনে হয়ে যাবে। মিডিলে পাইছে না, দেখা যায়। এবার চাচ্ছিলাম যেগুলো বড় হাতের, এই ব্যাকগ্রাউন্ড আমরা আগেরটাতেও করতে পারবো, আগেরটাতেও করতে পারবো। হ্যাঁ, আগেরটা এখানে যা যা করতে পারতেছে আগে সবগুলোতে তাই তাই করতে পারবো, সমস্যা নেই। শুধু 3টে স্টেপে লেখার ধরনটা ভিন্ন, এছাড়া কিছুই না। তবে এইটা হচ্ছে প্রফেশনাল, দেখেই বোঝা যাচ্ছে, তাই না। এটা প্রফেশনাল দেখে বোঝা যাচ্ছে না। জি, গুছানো টেক্সটগুলো। হ্যাঁ,
ট্রান্সফর্ম ট্রান্সফর্ম তো দিছি মনে হয়, না দিই নাই। একটু এক্সট্রা সুন্দর হয় 600 টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দিছি। টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে 600 না টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস। ওইটা তো ওয়েট ছিল ও আচ্ছা 600, মোটা হবে না চিকন হবে। আমরা বড় হাতের অক্ষর করতে চাচ্ছিলাম, এই যে বড় হাতের অক্ষর করতে। এখন এটাকে চাচ্ছি যে আমরা একটু চিকন করব, মোটা তো আছেই, এবার চাচ্ছি চিকন করতে। তাহলে ওয়েট তাহলে আমরা রেগুলার ফন্ট ইউজ করব। তাহলে আমরা কি করব, ফন্ট ওয়েটে আমরা দিয়ে দিলাম যে এটা হবে আমাদের 400 মানে রেগুলার বলেছিলাম, দ্যাটস ওয়াই এখানে 400 ইউজ করা হয়েছে। এখন চিকন হয়েছে না? জি তাহলে আমরা মোটাও বানাতে পারি, চিকনও বানাতে পারি, তাই পারতেছি না? এখন মোটাও বানাতে পারি, আবার চাইলে চিকনও বানাতে পারি। এবার আমরা এত কিছু করলাম, এবার লাস্ট বিষয় সেটা হচ্ছে আমরা একটা ইমেজ দিব। তাহলে আমাদের সাইটে একটা ইমেজ আমরা কল করি, ইমেজটাকে ছোট বড় করা শিখি নাকি? জি আইএনজি ইমেজ দিলাম, সোর্স দিলাম, এসআরসি সোর্স দিলাম, ইকুয়াল ডাবল কোটেশন, একটা অল্টারনেটিভ টেক্সট দিলাম, ইকুয়াল ডাবল কোটেশন। এবার আমরা সোর্সের ক্ষেত্রে বলে দিলাম যে ইমেজটা কোথায় আছে, ইমেজেস এর ভিতর আছে 1.jpg, তাই না? এই নামেই তো আছে। না থাকলে এখান থেকে চেক করে দেখতে পারবো যে কি নামে আছে। এই যে 1.jpg আছে না, সো 1.jpg। এন্ড এখান থেকে আমরা একটা রিলোড দিই, রিলোড দিয়ে দেখি যে সাইটটা দেখা যায় কিনা। ইমেজটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। এটাকে আমরা এখন বড় ছোট করব। কেমনে বড় করে কেমনে ছোট করে, এটাকে একটু ছোট করতে চাইলে আমরা এখানে পিক্সেল দিয়ে মাপ দেবো। তাহলে আমরা চাচ্ছিলাম ইমেজের একটা জিনিস দেখাই আপনাদের। এই যে এই পার্টটা, এটাকে কি বলা হয় আর এইটাকে কি বলা হয়? এইটা হচ্ছে তার উইড, এটা কি? উইথ এটা হচ্ছে তার উইড, আর এটা কি? হাইট এটা হচ্ছে হাইট। এটা কি? আমাদের হাইট, আর এটা আমাদের উইড। তো আমরা এই উইড আর হাইটটা এটা বুঝতে পারলেই হবে। আমি বেসিক্যালি দৈর্ঘ্য বস্তুটা বুঝি না, এই জন্য উইড আর হাইটটা মনে রাখেন। এটা হচ্ছে আমাদের উইড আর এটা আমাদের হাইট, ঠিক আছে? এটা আমাদের কি বললাম, উইড, এটা আমাদের হাইট। এই হাইট আর উইডটা নিয়ে এখন আমাদের কাজ হবে। আমরা এখন আসি, তো এই ইমেজটার আমরা হাই, তাহলে ইমেজ আমাদের কল করতে হবে। কিভাবে কল করব ইমেজটাকে? এই যে আমাদের স্টাইল আছে, স্টাইলের এখানে এসে এইভাবে কল করে দেবো, তাই করবো না? এবার আমরা এর উইড দিব, বুঝতে পারছি? উইড দিলাম, এখানে ধরেন যে 300 পিক্সেল। যদি আমরা 300 পিক্সেল উইড দিই, আমরা এখান থেকে একটা রিলোড দিলাম, ছোট হয়েছে না? আমরা যখন হাইট দিতে চাই যে হাইট একটু বড় করে দেব, এখানে যদি আমরা হাইট দিই, হাইট দিলাম ধরেন 500 পিক্সেল। এবার দেখবো যে ইমেজটা চ্যাপ্টা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, তাই হয়েছে না? 500 পিক্সেল সমান লম্বা হয়েছে, কিন্তু হয়েছে না? মানে বড় করতে পারতেছে আর কি, বড় করতে পারছি। জি ভাই এখানে এটা কি আমরা এক্সটারনাল সিএস বাদ দিয়ে ওখানে করতে পারবো না? হ্যাঁ, ওখানেও করতে পারবো, একই জিনিস। আমরা ওইখানে যদি হেড পার্ট যেটা করছিলাম না, হেড পার্টের মধ্যে করতে পারবো, আবার চাইলে এখানে ইনলাইন স্টাইল লিখেও করতে পারবো, কোনো সমস্যা নাই। আবার চাইলে এখানে হেডের ভেতরে স্টাইল লিখেও করতে পারবো। তবে প্রফেশনাল সিস্টেম হচ্ছে এটা দেখেন গোছানো অনেক, আপনার ভুল যাওয়ার মানে পসিবিলিটি অনেক কম হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে লিখলে আমাদের কেমন যেন একটা খিচুড়ি লাগে, যে কোথায় কোনটা দিচ্ছে, আবার এডিট করার সময় একটু ঝামেলা হয়ে যায়। বাট এখানে যখন কাজ করতেছি তখন অল্পতেই চোখে পড়তেছে যে কোনখানে আমাদের কি করতে হবে না হবে, তাই না? আমরা কি ভাই বেসিক্যালি আপনার এই এক্সটারনাল সিএসএস এ কাজ করব? হ্যাঁ, এক্সটার্নালে আমরা কাজ করব, বাট আপনারা প্র্যাকটিস পারপাসে 2-3টা সিস্টেমে নেক্সট ডে হোমওয়ার্কটা জমা দিবেন। হ্যাঁ, প্র্যাকটিস করবেন, কিন্তু কাজ করবো আমরা এক্সটার্নালে মোস্ট অফ দ্য টাইম। তো এখান থেকে আমরা এখন চাচ্ছিলাম যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা চাই যে এই যে সাইড গুলা আছে, এই সাইড গুলা যদি একটু কার্ভ হইতো, একটু যদি এরকম কোনাটা কাটা থাকতো, তাহলে সুন্দর লাগতো না? একটু এরকম কার্ভ হবে, একটু কোনাটা কাটা থাকবে। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস, ওই যে বর্ডারটা আছে, বর্ডারটা রেডিয়াস করব। কি করব, বর্ডার রেডিয়াস মানে রাউন্ডেড বিষয়, তো রেডিয়াস আমরা 10 পিক্সেল দিলাম। তাহলে আমরা দেখবো যে 10 পিক্সেলের মতো রেডিয়াস হয়ে গেছে। হয়েছে না? দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। কোনাটা দেখেন, এই যে ক্রস হয়ে গেছে।
সুন্দর না দেখতে? আপনি চাইলে এখান থেকে আরো বাড়াতে পারেন, যে আমরা এখানে 20 পিক্সেল দিলাম, তাহলে দেখতে পারবো যে আরো এরকম হয়ে গেছে, আরো এরকম হয়ে গেছে। যদি আমরা একটা সার্কেল বানাতে চাই তাও বানাতে পারবো। সার্কেল কিভাবে বানাবো? আমরা যে কোনো কিছুতে যদি সার্কেল বানাতে চাই, নয়েজটা আসছে কার থেকে? আমরা যদি কোনো কিছুকে সার্কেল বানাতে চাই, তাহলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে সেই জিনিসটাকে অবশ্যই স্কোয়ার শেপে রাখতে হবে। সার্কেলের ফার্স্ট রুলস হচ্ছে তার দৈর্ঘ্য এন্ড প্রস্থ সবকিছু যেন সমান থাকে। স্কোয়ার ফরম্যাটে থাকে। কারণ আমরা সার্কেলস এর যে ডেফিনেশন সেটাতেই জানি যে ওই স্কোয়ার হইতে হয়। স্কোয়ার ছাড়া, অ্যাঙ্গেল গুলা স্কোয়ার ছাড়া সার্কেল পসিবল না। মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হলে তবেই সেটা সার্কেলে কনভার্ট করা পসিবল রেক্ট্যাঙ্গেল থেকে, তাই তো জানি নাকি? জি মানে ল হিসাবে। তো সেই ক্ষেত্রে আমরা উইথ আর হাইটটা যদি সমান করে দিই, উইথ কত দিচ্ছি 500, হাইট কত দিচ্ছি 500, তার মানে এটা স্কোয়ার একটা শেপ নিতে। স্কোয়ার শেপটাকে আমরা যদি এখন 100% বা 50% করি, আমরা 50% করলে হবে, 100% করলে হবে। আমরা যদি রেডিয়াস 50% করি, এখন আমরা ফেসবুকের মতো রাউন্ড শেপ পাবো, পাইছি না? জি ফেসবুকের মতো রাউন্ড শেপ পাইছি। জি ভাই পাইছি। সাব্বির ভাই, আপনার ওখান থেকে নয়েজ আসছে, আপনি mute করুন। জি স্যার, পাঁচ। ভাই নয়েজ আসছে, সাব্বির ভাই আপনার এখান থেকে নয়েজ আসছে, নয়েজ। ভাই তাহলে রেডিয়াসটা দিলে এটা সার্কুলার হয়ে যাবে। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে আছে। যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে না ভাই, মিউট হয়ে আছে। এখন শোনা যাবার কথা? জি হ্যালো, এখন এখন শোনা স্যার যাচ্ছে। এখন যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে মিউট হয়ে গেছিল। এখান থেকে দেখেন, এখন আমাদের কাজ কি হবে? আমাদের এখন কাজটা হবে, এখানে বর্ডারটা দেখতে পাচ্ছি যে বর্ডার আসছে একটা। জি বর্ডার এই আসছে। বর্ডারটা দেওয়ার কারণ হচ্ছে, এখানে বললাম যে 5 পিক্সেলটার থিকনেস, এটা হচ্ছে তার অ্যাট্রিবিউটটা যে কেমন সে হবে, আর এটা হচ্ছে তার কালার। এখানে কালার আমরা চেঞ্জ করতে পারবো। এখানে রেড কালার আসছে। এখন যদি আমরা বর্ডারটা রেডিয়াস করে দিই, কি করব? বর্ডার রেডিয়াস। রেডিয়াসের কাজ কি? সার্কুলার রেডিয়াসের করে। কাজ, আরে ডিআই স্যার, গোলাকার করা। বর্ডার, বর্ডার রেডিয়াস 50% দিলাম। এবার যদি আমরা একটা রিলোড দিই, আমরা দেখতে পারবো রাউন্ড হয়েছে না? জি আজকে আরেকটা ইম্পর্টেন্ট একটা টপিক শেখাবো, লাস্ট টপিক যেটা, একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। ভাই এই বর্ডারটা কি আলাদা করে আগে দিয়ে নিতে হবে? আলাদা করে দিয়ে নিতে হবে, না দিলে তার বর্ডারটা হবে না। না, আপনি আলাদা সারা বর্ডার রেডিয়াস করার পরও দিতে পারবেন, সমস্যা নাই। বর্ডার রেডিয়াস করে তারপর দিতে পারবেন, সমস্যা নাই। আমি জাস্ট স্কোয়ারে দেখাইলাম যে এরকম বর্ডারটা পাচ্ছে। এবার আমরা আরেকটা মূল একটা বিষয়, এই গল্পটা যা বলবো একেবারে মাথায় রেখে দেবেন, এটা সারা জীবন কাজে লাগবে, যতদিন কোডের সাথে থাকবেন, কন্টেন্টে থাকবে। সেটা হচ্ছে, আমরা একটা খাতা আঁকাই। এটা হচ্ছে আমার পরীক্ষার খাতা। এটা কি?
পরীক্ষার খাতা। বলেন এটা কি আঁকাচ্ছে? পরীক্ষার খাতা। পরীক্ষার খাতা, পরীক্ষার খাতা আঁকাইলাম। ওকে ফাইন। এবার আমরা এইখানে যা যা লিখি সেটা আমাদের নিজস্ব, তখন আমাদের কি কোনো পারমিশন আছে এখানে লেখার? না, মার্জিনে বা হেডের একটা পারমিশন নেই। এখানে আমাদের কোনো পারমিশন নাই, আমাদের পারমিশন হচ্ছে এইখানে। তাহলে এই যে প্রপার্টিটা আছে এটা আমাদের পার্সোনাল জায়গা, এটা আমাদের কি পার্সোনাল জায়গা। বলেন এটা আমাদের কি পার্সোনাল জায়গা, পার্সোনাল জায়গা। আর এই জায়গাটা কার? এই জায়গাটা শুধু স্যারের, মাস্টারের। এটা কার জায়গা? মাস্টারের। এটা মাস্টারের জায়গা। এখানে শুধুমাত্র টিচার আমাদের মার্ক করতে পারে বা যা কিছু করতে পারে, কিন্তু আমরা টিচারের বিপক্ষেও এখানে লিখতে পারবো, সেই রাইটস আমার আছে, তাই আছে না? এই জায়গাটা আমার আর এই জায়গাটা মাস্টারের। তো এখানে পি ফর পার্সোনাল, পি ফর প্যাডিং। পি ফর কি? প্যাডিং। প্যাডিং, পি ফর পার্সোনাল, পি ফর প্যাডিং। তার মানে ভেতরের কাজগুলো করে পার্সোনাল, ভেতরের কাজগুলো করে প্যাডিং। ভেতর থেকে কোনো কাজ করা মানে কি? প্যাডিং। এম ফর মাস্টার, এম ফর মার্জিন। এম ফর কি? মার্জিন। তাহলে এম ফর মাস্টার, এম ফর মার্জিন। তাহলে আমরা কি বুঝলাম? যে মার্জিনের কাজ হচ্ছে এই কন্টেন্টের বাইরে। কন্টেন্ট মূলত এতটুকু, এটা আমাদের কন্টেন্ট না। কন্টেন্টের ভেতর থেকে কোনো কাজ করতে গেলে আমাদেরকে প্যাডিং ইউজ করতে হবে, কন্টেন্টের বাইরে কোনো কাজ করতে গেলে মার্জিন ইউজ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? কন্টেন্টের বাইরে কোনো কাজ করতে গেলে আমাদেরকে মার্জিন ইউজ করতে হবে, আর কন্টেন্টের ভেতরে কোনো কাজ করতে গেলে প্যাডিং ইউজ করতে হবে। বিষয়টা ক্লিয়ার সবাই? এটা কনফিউশন হওয়া যাবে না, এই জন্য কিন্তু আমি এই গল্প দিয়ে বুঝাইলাম যে ভেতরে কাজ করতে গেলে প্যাডিং, বাইরে কাজ করতে গেলে মার্জিন। ওকে, মনে থাকবে সবার? জি স্যার। এবার আমরা এখান থেকে এটা একটু কেটে দিই, আবার এটা বোঝানোর সুবিধা, এটা কেটে দিয়ে সেভ দিলাম। হ্যাঁ, তো প্যাডিং শব্দের অর্থ কি স্যার? প্যাডিং শব্দের এক্সাক্ট বাংলাও আমার ঠিক জানা নাই এখন, কিন্তু কাজটা হবে ভেতর থেকে কোন একটা পার্টকে প্রসারিত করা, এমন কোনো কিছু। ওকে, তো আমরা আমাদের সাইটটাকে একটু রিলোড দিই। রিলোড দিয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আর ওই অবস্থায় নাই, মানে যেরকম প্যাডিংটা মানে সার্কেল ওয়াইজ ছিল, সার্কেল ওয়াইজ নাই। এখন আমরা চাচ্ছিলাম যে এইখান থেকে এই যে রেড মার্ক আছে, রেড মার্ক থেকে এই যে ছবি, এর মাঝখানে একটা গ্যাপ চাই। কি চাই? মাঝখানে একটা গ্যাপ চাই। তো মাঝখানের গ্যাপটা আমরা কিভাবে দিব? মাঝখানের গ্যাপ দিতে গেলে আমাদেরকে প্যাডিং ইউজ করতে হবে। কেন প্যাডিং ইউজ করতে হবে? কারণ আমরা কন্টেন্টের ভেতরে কাজ করতেছি, তাই করতেছি না? কন্টেন্টের ভেতরে কাজ করতেছি। ভেতর থেকে বড় করা মানে প্যাডিং ইউজ করা। সেখানে লিখে দেব প্যাডিং। প্যাডিং দিলাম 10 পিক্সেল। প্যাডিং এর ডিরেকশন 4টা। কয়টা ডিরেকশন? 4টা। প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট। মনে থাকবে? ডিরেকশন কয়টা? 4টা। টপ, বটম, লেফট, রাইট। টপ, বটম, লেফট, রাইট। মনে থাকবে সবার? একইভাবে মার্জিনেরও বিহেভ একই রকমের, টপ, বটম, লেফট, রাইট। মার্জিনেরও কি? 4টা, টপ, বটম, লেফট, রাইট। আবার একইভাবে বর্ডারেরও তাই, টপ, বটম, লেফট, রাইট। বর্ডারের কয়টা? 4টা দিকে, লেফট, রাইট, টপ, বটম। ওকে, তো দেখেন যখন প্যাডিং দিছি এখানে হয়ে গেছে না? এবার যদি এটাকে সার্কেল করি কেমন দেখা যাবে? বর্ডার বেরিয়ে এবার দেখেন তো কেমন দেখা যায়। কোনো দেখাচ্ছে না এখন আগের তুলনায়? জি, অনেক সুন্দর লাগছে। তাহলে আমাদের সাইটটাকে আমরা সুন্দর করতে পারবো এখন থেকে, মানে যে গতদিন যে কাজটা করছিলেন সেটাকে। দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে। আবার আরেকটা বিষয়, আমরা যে বর্ডারের কথাটা বললাম যে লেফট, রাইট, টপ, বটম, এমনি বললাম না? আমরা সেই জিনিসটা দিয়ে দিই, আমরা এখানে দিই। আমি এখান থেকে আবার এটাকে কেটে দিচ্ছি। আমরা বর্ডার 4টা দিকে 4 রকম কালার দিতে যাচ্ছি। বর্ডার টপে দিতে যাচ্ছে এক কালার, লেফটে দিতে যাচ্ছে এক কালার, রাইটে দিতে যাচ্ছে এক কালার। ঠিক আছে? টপ, বটম, লেফট এন্ড রাইট, লেফট। বিরক্তিকর লাগতেছে কি? না তো। আমরা 4টা 4 কালার দিলাম। এবার আমরা সাইডটাকে একটু রিলোড দিই। 4টা 4 কালার হয়েছে না? দেখছেন?
আমরা থিকনেসটা আরেকটু বাড়াই দিতে পারি। এখান থেকে থিকনেস আমরা 10 করে দিলাম, একটু মোটা করে দিই, বোঝার সুবিধা হচ্ছে শুধুমাত্র। আপনারা আবার 10 দিয়েন না, দিলে খারাপ হয়ে যাবে। আমি সবসময় চাই যে আমার থেকে যারা শিখুক না কেন তারা কোর পার্ট থেকে শিখুক, প্রত্যেকটা পার্ট যেন একেবারে ভালো মতো শিখতে পারে, যাতে নিজে শিখে আরো দুইটা মানুষকে শেখাতে পারে, এমন করে যেন শিখি। এই দেখেন এখানে করছি না আমরা, দেখতে কিন্তু ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না একেবারে। খারাপ লাগছে? না, একেবারে খারাপ লাগছে, ফ্রেমের মতো হয়ে গেছে। হ্যাঁ ফ্রেমের মতো হয়েছে। এবার যদি আমরা বর্ডার রেডিয়াস দিই তাহলে কেমন হতে পারে বলেন, কেমন লাগতে পারে, একটা গেস করেন। স্যার 4 ভাগ হবে স্যার। এইবার দেখেন তো কেমন লাগে, দেখছেন? এটা আরো ভালো লাগছে দেখতে। আরো ভালো লাগতেছে দেখতে। হ্যাঁ, আমরা যদি এই পার্পলের জায়গায় রেড দিই আর গ্রিন দুইটা এক করে দিই তাহলে বাংলাদেশের মতো কিন্তু একটা শেপ চলে আসবে, আসবে না? জি, পার্পলের জায়গায় রেড। স্যার এখানে যদি আপনি 50% দিলেন স্যার, এখানে যদি আমি খালি 50 দিই বা খালি 100 দিই পার্সেন্ট ওটা দিয়ে স্যার। 100 দিলে তো বুঝে হবে না? না, 100 দিলে তো 100 দিলেও হবে, 100 দিলেও হবে, 100 দিলেও হবে। 50-এর উপরে যা দিবেন তাই হবে। কারণ কারণ আমি আমি কারণটা একটু সায়েন্টিফিক ভাবে বলি, ম্যাথমেটিক্যাল ভাবে বলি। এইটা আমরা ধরে নিলাম একটা সার্কেল, ঠিক আছে? এটা কি একটা সার্কেল। আমরা জানি যে একটা সেন্টার পয়েন্ট থেকে আমাদের এই রেডিয়াস বরাবর, মানে আমাদের যে ব্যাসার্ধটা থাকে এটা সবসময় হাফ থাকে, হাফ হয় না? হাফ হয়, হাফ হয়, কিন্তু এটা হাফ না? এই হাফ মানে এখান থেকে এই দূরত্ব যতটুকু, এখান থেকে এই দূরত্ব ততটুকু, এখান থেকে এই দূরত্ব ততটুকু। এইটাই যখন এখান থেকে সেন্টার হয়ে ঘুরতে ঘুরতে আসে তখন দেখা যাচ্ছে সেন্টার পজিশন থেকে হাফ অংশটা নিয়ে সবকিছু কাজ করছে। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ব্যাস তো পুরোটা মিলাই, তাই না? পুরোটা মিলাই এইখান থেকে আমার এই পর্যন্ত, এটা 50% না? আর বাকি 50% এইটা। 50% উপরে 50% থেকে 100%, মানে 50% থেকে শুরু করে 100% আমরা যা দিব না কেন তাই এই সেম কাজ করবে। কিন্তু এর নিচে যখন দিব তখন সেটা আস্তে আস্তে ডিম হতে থাকবে, বুঝা গেছে? 50 নিচে নামলে সেটা ডিম হতে থাকবে। ভাই আর একটা প্রশ্ন ছিল ভাই আমার। জি বলেন। ভাই আমি যদি এক কোণা প্যাডিং করতে চাই, মানে রেডিয়াস দিতে চাই, এক কোণা দিতে পারবেন, এক কোণা, দুই কোণা, তিন কোণা, যেই কোণা খুশি সেই কোণা দিতে পারবেন। সেটা কিন্তু আমরা এখন আসলে প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখতেছি না, এটা গুলাই যাবে, বুঝছেন? এখন মাথার মধ্যে গুলাই যাবে, ওকে ওটা শিখবো আমরা। আমরা যদি যে কোনো একটা সাইড দিই যে আমরা শুধুমাত্র হচ্ছে নিচের সাইডটা একটু বাঁকা থাকবে, উপরের সাইডটা একটু এমন থাকবে, এগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে শিখে নেবো। আর আজকের ক্লাসে এত কিছু লোড নিলে দেখা যাচ্ছে মিস্টেক হয়ে যাবে, ভুলে যাবে। লং হয়ে গেছে অনেক। হ্যাঁ, স্যার বেশি সেটাই। হয়ে এই গেছে ভিডিও কাজটা করতে হবে, কাজে একদিন গ্যাপ দিবেন না, চেষ্টা করবেন আজকে রাতে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে কাজটা করা, নাহলে আগামী কালকে কাজটা সমাধান করা। আপনি যখন আরো একটা দিন গ্যাপ দিয়ে দিবেন তখন কাজটা করা কিন্তু আপনার জন্য ইজি হবে না, কঠিন হয়ে যাবে। কারণ এই আমি যা বলছি এগুলা মাথায় থাকতে থাকতে কাজগুলো কমপ্লিট করতে হবে, বুঝা গেছে? জি স্যার। ওকে, আজকে আর নতুন টপিকে যাব না। আপনাদের কাজ থাকবে গতদিনের যে বায়োডাটা ছিল, বলি মার্জিনের কাজ এখন দেখাবো না, মার্জিনের কাজ এখানে দেখালে বুঝতে পারবেন না। মার্জিনের কাজ আমরা কাজের ক্ষেত্রে দেখে নিব, নেক্সট ক্লাসে দেখবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের কাজ থাকবে, আপনাদের কাজ থাকবে গত 2টা ক্লাসে যা যা কাজ করছেন সেই কাজগুলারই স্টাইলাইজ করা, এরকম স্টাইল করবেন, ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। স্টাইল করে করে সুন্দর করবেন, নিজের বায়োডাটাকে সুন্দর করবেন, যতটা সুন্দর করা যায় আর যতবার করা যায় করে করে আমাকে কাজগুলো জমা দিবেন। আর যারা যারা হোমওয়ার্ক জমা দিচ্ছেন না তারা বিশ্বাস করেন কাজের কিছুই বুঝবেন না, কাজ করতে পারবেন। আমি ক্লাস রেকর্ডটা অফ করি, হ্যাঁ? আবার